সো ওয়েলকাম টু আওয়ার পোস্ট ঈদ ওয়েবিনার, ফার্স্ট ওয়েবিনার আমাদের ঈদের পরে। সো যারা আসলে আমাদের এখানে জয়েন করছেন তাদেরকে সকলকে ধন্যবাদ। আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন, যেহেতু অনেকদিন আগেই এটার অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল এবং আমরা খুবই ভালো সাড়া পেয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছে এবং আশা রাখি সকলের ঈদ খুব ভালো কেটেছে ইনশাল্লাহ, যেহেতু একটা লম্বা ছুটি ছিল। ঠিক আছে, সো আমরা ওয়েবিনারটা শুরু করতে যাচ্ছি। সো আমি সালমান মোহাম্মদ সুলতান আজকের ওয়েবিনারটা হোস্ট করব ইনশাল্লাহ। আর আমার সাথে আছে আর কি আরো দুজন সম্মানিত স্পিকার, একজন সুখদেব দত্ত, আরেকজন আর কি রাসেল সরকার। ঠিক আছে, সো সুখদেব দত্ত বেসিক্যালি এনএলপি এআই নিয়ে এখন খুব ফাটাফাটি কাজ করতেছে। ঠিক আছে, মোটামুটি কমিউনিটিতে তার একটা ভালো পরিচিতি লাভ, মানে ডে বাই ডে বাড়তেছে মাশাল্লাহ। তো সুখদেব ইনশাল্লাহ আমাদের সাথে আজকে এই ওয়েবিনারে বিভিন্ন কোশ্চেন নিয়ে, ইনসাইট নিয়ে আর কি শেয়ার করবে তার এক্সপিরিয়েন্স থেকে। আর এদিকে রাসেল সরকার রিসেন্টলি এআই ইঞ্জিনিয়ার হিসেবে তার ক্যারিয়ার শুরু করছে, তার স্বপ্নের জার্নি শুরু করছে। সো রাসেলের কাছ থেকে আমরা জানবো যে আসলে তার স্ট্রাগলটা কিভাবে গেছে, কিভাবে আসলে সে লার্নিং জার্নিটা মেনটেন করছে, এই বিষয়গুলো। ঠিক আছে, সো ওয়েলকাম সুখদেব এবং রাসেল সরকার। কাইন্ডলি আপনাদের একটু ইন্ট্রোডিউস করলে খুবই ভালো হয় ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি হচ্ছে সুখদেব দত্ত। সো আমি হচ্ছে ইনোভেটিভ স্কিলস এর সাথে অনেক দিন ধরেই আছি। অ্যাকচুয়ালি 2023 সাল থেকে আছি। সো আমি ওখানে হচ্ছে এমএল ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আর হচ্ছে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি সিএসসির উপর। আর আমার হচ্ছে নর্থ সাউথ থেকে ব্যাচেলর অফ সিএসসি। সো সিএসসি তে আমার ব্যাচেলর। আর আমার এমএল জার্নিটা অ্যাকচুয়ালি শুরু হয় আমার ব্যাচেলর দিন থেকে। আমি হচ্ছে থার্ড ইয়ারের পর থেকে আমি এমএল নিয়ে কাজ করা শুরু করি। তাও আমার একটা কোর্স ইনস্ট্রাক্টরের ইনফ্লুয়েন্সের মাধ্যমে বেসিক্যালি একটা কোর্স নিয়েছিলাম, ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং। সো ওইখান থেকে হচ্ছে দেন আমার কোর্স ইনস্ট্রাক্টর এতই ভালো ছিল যে তার কারণে অ্যাকচুয়ালি আমি ইন্সপায়ার্ড হই এই ফিল্ডটার উপর, এবং আমি মেজর হিসেবে এই ফিল্ডটাকে বেছে নেই। কারণ হচ্ছে আমার কাছে এই ফিল্ডটা খুবই ইন্টারেস্টিং লাগতো এবং মনে হতো যে এই ফিল্ডটার অনেক ফিউচার আছে। অ্যান্ড আমাদের সময় অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি তখনও আসেনি। লাস্ট আমরা ফোর্থ ইয়ারে যখন উঠি তখন অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি প্রথম আসছে। তো চ্যাট জিপিটি আসার আগ থেকে আমরা যখন মেশিন লার্নিং শুরু করছিলাম, তো তখন আসলে যে ধরনের হার্ডেলস গুলো ছিল, যে আমাদের কিছু লেটসে কিছু কোডিং এর ক্ষেত্রে আমাদের হার্ড কোড করা লাগতো। বাট এখন অনেক ধরনের এপিআই, অনেক ধরনের সার্ভিস চলে আসার কারণে যে আমাদের এখন আর হার্ড কোডিং করার লাগতেছে না, আমরা জাস্ট কাস্টমাইজেশনই করতে পারি আর কি। হার্ড কোডিং, হ্যাঁ, লজিকটা অ্যাকচুয়ালি আমাদের বানাতে হবে কোনো একটা অ্যাপ্লিকেশন বানাতে গেলে। বাট অ্যাগেন আমাদের লাইফটা অনেকটা ইজি হয়ে গেছে। মেশিন লার্নিং নিয়ে যারা কাজ করি তাদের লাইফটা আসলে অনেক ইজি হয়ে গেছে। তো আমার মাস্টার্স নিয়ে একটু কথা বলি। মাস্টার্স আমি ডিউ থেকে কমপ্লিট করছি অ্যান্ড আমার টপিকটা ছিল জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্কের উপর। পাশাপাশি আমি ফেস রিকগনিশন সিকিউরিটির উপরও কাজ করতেছি। এবং আমি একটা প্রজেক্টে ঢাকা ইউনিভার্সিটির একটা ইন্টারনাল প্রজেক্টের সাথে আমি অলরেডি যুক্ত আছি। তো দেখা যাক ফিউচার আমাকে কোথায় নিয়ে যায়। তো আমি চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি পিএইচডির জন্য হচ্ছে বাইরে যাওয়ার। সো ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে হচ্ছে বাইরে যেতে চাচ্ছি আর কি। তো থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, সো আমি এখন রাসেল সরকারকে একটু ইন্ট্রোডিউস দিতে বলবো ইনশাল্লাহ। তুমি তো আজকে খুব সুন্দর লাগতেছে তোমাকে, এবং পিছনে কি লাগাইছো এটা? এটা আসলে গ্রিন পর্দা। রেকর্ড জি। পর্দা, তাই না? ওকে, ইউ ক্যান স্টার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাই নেম ইজ রাসেল সরকার। আমি পড়াশোনা করতেছি ন্যাশনাল ইউনিভার্সিটিতে, অনার্স ফোর্থ ইয়ারে। আমার ডিপার্টমেন্ট হচ্ছে কেমিস্ট্রি। তো আসলে আমার আসলে প্রোগ্রামিং এ আসার জার্নিটা ছিল মোটামুটি একটা ইন্টারেস্টিং।
তো শুরুতে আসলে এডমিশন টেস্টের জন্য আমি ট্রাই করছিলাম, এরপরে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার পর মানে আমার মধ্যে একটা আসলে খুবই একটা জাগে যে আসলে আমি তো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইনি, বাট আমাকে প্রোগ্রামিংটা আসলে নিজে থেকে হলেও শিখতে হবে। তো এরপরে আমি আসলে ফার্স্ট ইয়ার থেকেই আসলে নিজে নিজেই প্রোগ্রামিং শেখা শুরু করি সি সি প্লাস প্লাস দিয়ে। তারপরে কিছু প্রবলেম সলভিং করি। এরপরে আমি আসলে মোটামুটি আসলে পাইথন জ্যাঙ্গো দিয়ে আসলে কিছু প্রজেক্টও করি। এরপরে আমি আসলে কিছুদিন আসলে জবে অ্যাপ্লাই করার পর তারপরে দেখলাম যে আসলে মেশিন লার্নিং সেক্টরটা দিন দিন আসলে অনেক বেশি গ্রো হচ্ছে। তো আমার আসলে ইন্টারেস্টেডটা তখন খুবই মানে জাগে। এরপরে আমি আসলে আহ মেশিন লার্নিংটা শেখা শুরু করি। তো এরপরে আমার শুরুতে মেশিন লার্নিং আমি শুরু করি শুরুতে আসলে পান্ডাসের লাইব্রেরিটা দিয়ে। তো আমি কিভাবে শুরুতে একটা ডাটা সেট আসলে সিএসভি ডাটা সেট, একদম ছোট ডাটা সেট কিভাবে আসলে প্রি প্রসেস করতে হয়। তো আমি এইভাবে হচ্ছে আস্তে আস্তে এই আহ, জিনিসগুলো আসলে শিখি লাইব্রেরি। তারপরে আমি আসলে ক্লাসিফিকেশনের যে অ্যালগোরিদম গুলো আছে সেগুলো আসলে কিভাবে কাজ করে, তারপরে রিগ্রেশনের অ্যালগোরিদম গুলো আছে সেগুলো কিভাবে কাজ করে, এবং রিয়েল লাইফে যে আমাদের প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলো আমরা আসলে কিভাবে সলভ করতে পারি। তো এগুলো শেখার পাশাপাশি আমি যেই কাজটা করেছি, আমি বেশি বেশি করে প্রজেক্ট করছি। আমি যে জিনিসটাই করছি তো সেটা দিয়ে আমি একটা প্রজেক্ট করে ফেলছি। এতে আমার আসলে লার্নিংটা আসলে খুবই ইন্টারেক্টিভ হয় এবং আসলে আমার কোর কনসেপ্ট গুলো আসলে ঠিকঠাক ভাবে শিখতে খুবই হেল্প হয়। তো এরপর আসলে আমি দেখি আসলে যে কম্পিউটার ভিশন এনএলপি এগুলোতেও আসলে বিভিন্ন আসলে জব অপরচুনিটি দিন দিন গ্রো হচ্ছে। এরপর আমি দেখি আসলে ইনোভেটিভ স্কিলের আসলে কম্পিউটার ভিশনের আসলে একটা পেজ থেকে। তো এরপর আমি আসলে ইনোভেটিভ স্কিলে কম্পিউটার ভিশনে এনরোল করছিলাম। তো এরপরে এনরোল করার পর আসলে আমার একটা অন্য লেভেলের একটা অভিজ্ঞতা হয়, যেটা আসলে আমি একটু সংক্ষেপে শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। তো সেটা হচ্ছে ফার্স্টে যখন আমি কম্পিউটার ভিশন এই কোর্সে এনরোল করি, তো আমাদের একদম শুরু থেকে শুরু করা হয় আসলে ইমেজ প্রসেসিং এর ওই কোর কনসেপ্ট গুলো থেকে। এখানে মানোয়ার ভাই আছেন, একদম ডিটেলসে আমাদের আসলে খুব সুন্দর করে আসলে এটা আসলে শেখায় ইমেজ প্রসেসিংটা। তারপরে আসলে স্টেপ বাই স্টেপ আমি আসলে জিনিসগুলা শিখতে পারি। এরপরে আসলে যখন আমাদের কোর্সটা একটু সামনে আগায়, এরপরে আমি আসলে করি কি যে কোর্সে আসলে আমাদের ডিটেকশন অ্যালগোরিদম আছে, ক্লাসিফিকেশন আছে, তারপরে হচ্ছে রিকগনিশন, এই যে টপিকস গুলো আছে এগুলো আমাদের যখন আইডিয়া দেওয়া হয় তখন আমি আসলে ইনস্ট্রাক্টরদের সাথে একটু পার্সোনালি কন্ট্যাক্ট করার চেষ্টা করতাম যে আসলে আমি তো এই টপিকস গুলোর উপরে আসলে প্রজেক্ট করতে চাচ্ছি। তো ইনস্ট্রাক্টররা আমাকে হেল্প করে। তো এরপরে আমি আসলে করি কি ওই টপিকস গুলোর উপরে আসলে মাল্টিপল প্রজেক্ট করি। এরপর আমার আসলে দেখা যায় যে লার্নিংটা অনেক ভালো হয় এবং আমার কনসেপ্টটা আসলে ক্লিয়ার হয়। তো এরপরে আমি ধারাবাহিকভাবে এনএলপি তেও এনরোল করি এবং এনএলপিও আলহামদুলিল্লাহ আমার সাকসেসফুলি আমি অনেক কিছু শিখতে পাই। এবং আসলে আহ, আমি যেটা আসলে এখানে অ্যাড করতে চাবো যে আসলে ইনোভেটিভ স্কিলে এখানে আসলে কমিউনিটি যে সাপোর্টটা আমি পাইছি, যেটা আসলে আহ, মানে বলার মতো না। এখানে আমি যখন একটু ভালো করলাম তখন আসলে কমিউনিটি থেকে আসলে আমাকে ফ্রিল্যান্সিং প্রজেক্ট দেওয়া হইলো। তো আমি সেটাও আসলে নির্ধারিত ডেডলাইনের মধ্যে করি এবং যেটা আসলে আমাকে আত্মবিশ্বাস অর্জনের জন্য আসলে খুবই হেল্পফুল এই ছোট ছোট ফ্রিল্যান্সিং টাস্ক গুলা। তো এতটুকুই ছিল আসলে আমার জার্নিটা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ রাসেল। তুমি এমন ভাবে বলছো পিপল উইল থিঙ্ক দ্যাট তুমি স্ক্রিপ্ট লিখে আসছো, ঠিক আছে, বাট এটা সত্যি কথা যে আমরা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট কিছু লিখি নাই। ঠিক আছে, আমরা মাত্র ডেভেলপমেন্ট কাজ শেষ করে, ঠিক আছে, ছুটিও পাই নাই, এই যে অফিস শেষ করে এই যে ডিরেক্ট চেয়ারে বসে গেছি। সো থ্যাংক ইউ সুখদেব স্যার, রাসেল স্যার, আপনাদেরকে আপনাদের সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। তো যেহেতু এটা এফএকিউ বেসড, আপনাদের যে কোনো প্রশ্ন, ঠিক আছে, আহ,
যে কোনো প্রশ্ন আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন, ঠিক আছে? আপনাদের প্রশ্ন ইনশাল্লাহ রিপ্লাই দিব আমরা ওয়ান বাই ওয়ান। সো এর আগেও আমাদের গ্রুপ থেকে কিছু কোশ্চেন আসছে, ওই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথম যে কোশ্চেনটা হলো সেটা হয়তো বা আমরা তিনজন মিলেই একটু অ্যাড করে করে আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো প্রথম যে প্রশ্ন যে সুখদেব রাসেল, ঠিক আছে? সো তোমাদের কাছ থেকে আসলে বেশি মানুষ জানতে চায়, কারণ কি আমরা তো বুড়ো হয়ে গেছি, ব্যাকডেটেড হয়ে গেছি একটু, ঠিক আছে? তোমরা তো ধরো যে রিসেন্টলি অনেক কিছু নিয়ে এক্সপ্লোর করতেছো, রাইট? তো এখন ধরো যে 2025 সাল, আজকে একটা ছেলে চিন্তা করতেছে যে ভাই আমি মেশিন লার্নিং শিখবো, মেশিন লার্নিং সেক্টরে চাকরি করব, ঠিক আছে? আমি ফ্রেশার হিসেবে জয়েন করতে চাই নেক্সট কয়েক মাসের ভিতরে। সো আমাদের লার্নিং জার্নিটা কেমন হওয়া উচিত? প্রথমে আমি সুখদেবের সাথে করব, তারপর সুখদেবের সাথে যদি রাসেল সরকার কোনো কিছু অ্যাড করতে চায় ইনশাল্লাহ অ্যাড করবে, তারপর ফাইনালি আমি যে অ্যাড করব। তো প্রথম কোশ্চেন যে আমরা কিভাবে 2025 সালে এসে মেশিন লার্নিং সেক্টর যদি কাজ করতে চাই, আমি আসলে কিভাবে কাজ করব ইনশাল্লাহ। আচ্ছা, আমি আগে প্রথমে এটা অ্যান্সার করি। সো মেশিন লার্নিং এর যে কনসেপ্টটা আসলে, সো মেশিন লার্নিং আমরা শুরু করার আগে একটা জিনিস মনে রাখতে হবে যে এটা অ্যাকচুয়ালি যতটা আমরা অনেক ইজি গোয়িং মনে হয় ততটা অ্যাকচুয়ালি ইজি গোয়িং না। এই টপিকটা অ্যাকচুয়ালি অনেক এক্সপান্ডিং, এটার কোনো স্ট্যাটিক কোনো অবস্থা নাই। এটা ইন ফিউচার আরো বাড়বে। সো 10 বছর আগে যেটা ছিল সেটা এখন অবসলিট হয়ে গেছে। এই 2035-এ যেটা এখন আছে সেটা অবসলিট হয়ে যাবে। সো মেশিন লার্নিং এর ক্ষেত্রে একটা জিনিস আমরা সবচেয়ে খেয়াল রাখতে হবে যে আমরা যখন মেশিন লার্নিং শুরু করব তখন আমাদের আসলে কিছু থিওরি জানা থাকতে হবে। মানে মেশিন লার্নিং এর যে কনসেপ্ট গুলো আছে সেই থিওরি গুলো যদি আমাদের না জানা থাকে এবং আমরা যদি ডিরেক্টলি কোডিং থেকে থিওরি শিখতে চাই তাহলে সেটা ফ্রুটফুল হবে না, এবং সেটা আসলে ধরা পড়বে তখন যখন সে কোনো ক্লায়েন্ট প্রজেক্ট করতে যাবে। সেই ক্ষেত্রে সিনারিওটা এমন হতে পারে যে ক্লায়েন্ট এমন একটা জিনিস চেয়ে বসছে সেটা কখনো সে শুনেও নেয়, সে জাস্ট প্রজেক্ট করে করে হচ্ছে নিজের এক্সপিরিয়েন্সটা করছে। সো মেশিন লার্নিং এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে একটা স্টুডেন্ট বা একটা রিসার্চার আর একটা এমপ্লয়ি যেই হোক তার থিওরিটা খুবই স্ট্রং ফাউন্ডেশন থাকতে হবে। স্পেশালি আরেকটা জিনিস আমি তাদেরকে বলবো যে ম্যাথমেটিক্স এর উপর তাদের অনেক স্ট্রং নলেজ থাকতে হবে, পাশাপাশি স্ট্যাটিস্টিক্স, লিনিয়ার অ্যালজেব্রা, এই টপিকগুলোর উপর তাদের অনেক স্ট্রং নলেজ থাকতে হবে। কারণ বেশিরভাগ আমরা মেশিন লার্নিং যে মডেলগুলো ক্রিয়েট করি ওগুলা স্ট্যাটিস্টিক্স এবং লিনিয়ার অ্যালজেব্রা ওগুলোর উপর বেসিস করে আমাদের হচ্ছে বানানো হয়। তো এই কনসেপ্টগুলো যখন তার একদম ফুললি ক্লিয়ার হয়ে যাবে, সে অনেকগুলা বুক স্টাডি করে ফেলবে, তারপরে সে হচ্ছে প্রজেক্টে হাত দিবে বা কোনো প্রজেক্ট নিয়ে স্টাডি করবে বা টিউটোরিয়াল গুলা দেখা শুরু করবে। তো এখানে আমাদের আসলে যে জিনিসটা ফোকাস করতে হবে, সবার প্রথমে আমাদের থিওরিটিক্যাল নলেজটাকে স্ট্রং করতে হবে, ফাউন্ডেশনটা একদম স্ট্রং করতে হবে। দেন হচ্ছে আমাদেরকে প্রজেক্ট করতে হবে। নোন প্রজেক্ট গুলো আমাদের প্রথমে শুরু করতে হবে যাতে আমরা আস্তে আস্তে কনফিডেন্স গুলো বিল্ড আপ করি। দেন আমাদেরকে চিন্তা করতে হবে আননোন প্রজেক্ট গুলা যেগুলো শুধু ডেসক্রিপশন দেওয়া থাকে বাট সলিউশন দেওয়া থাকে না, সেগুলাকে কিভাবে আমরা সলভ করব। সো এটা হচ্ছে আমার সাজেশনস থাকবে সবার জন্য যে আপনারা যারাই মেশিন লার্নিং করবেন তাদের আসলে থিওরিটিক্যাল নলেজ যদি না থাকে একটা সময় গিয়ে আপনারা ধরা খেয়ে যেতে পারেন। সো ওই ধরাটা যাতে না খান এই কারণে থিওরিটিক্যাল নলেজটা স্ট্রং করে দেন আপনারা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, রিসার্চ করবেন। দেন আপনারা ফ্রুটফুল একটা ওয়েতে আপনাদের ফিউচারটাকে মেশিন লার্নিং এর ক্ষেত্রে বানাতে পারবেন। সো এটা আমার সাজেশন থাকবে। এখন রাসেল অ্যাড করতে চাইলে বলতে পারো। আসলে মানে আমি যেটা আসলে বলতে চাচ্ছি সেটা আসলে কোর বিষয়টাতে আসলে শুরুতে ফোকাস করা উচিত। ফর এক্সাম্পল আমার সহপাঠীদের মধ্যে এমনও দেখছি যে আসলে মেশিন লার্নিং শিখতে আসছে বাট আসলে পাইথনটা ভালোভাবে পারে না। যে পাইথনে হচ্ছে লুপটা কিভাবে লিখতে হয়, তারপরে হচ্ছে ভেরিয়েবলটা কিভাবে কাজ করে, বা লিস্টে কি, বা লিস্টে কিভাবে মানে ম্যানিপুলেট করতে হয়। তারপরে হচ্ছে পাইথনের আরো লাইব্রেরি আছে যেমন পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব, সিবন, সাইকিট-লার্ন। তো এই লাইব্রেরিগুলো আসলে আমাদের হচ্ছে একটা ছোট ডাটা সেট হোক বা বড় ডাটা সেট হোক,
আসলে এন্ড টু এন্ড খুব ভালোভাবে প্রি প্রসেসিং করতে গেলে আসলে এই লাইব্রেরির একদম হচ্ছে ভালোভাবে জানাটার কোনো বিকল্প নাই। সো অনেকে দেখা যায় যে আসলে এই লাইব্রেরি কিংবা টুলস গুলো না শিখেই আসলে আহ, চিন্তা করে যে আমি আসলে খুব একটা ভালো একটা মডেল ডেভেলপ করব, এটা আসলে কোনোভাবে সম্ভব না। আলটিমেটলি দেখা যায় যে আমার ডাটা সেটটা যত সুন্দরভাবে আমি হ্যান্ডেল করতে পারতেছি, আমি আসলে ওই মডেলের অ্যাকিউরেসিটা তত ভালো পাবো। সো আমি আসলে যেটা বলবো যে আসলে মেশিন লার্নিং এই সেক্টরে আসতে গেলে শুরুতেই যে বিষয়টা ফোকাস করা উচিত, অ্যাটলিস্ট পাইথনটা আসলে খুব সুন্দরভাবে একটু শেখা উচিত। দ্বিতীয়ত আসলে পাইথনের যে আরো লাইব্রেরি গুলা আছে, পান্ডাস, নামপাই, সাইকিটলার্ন, টেনসরফ্লো, পাইটর্স, তো এগুলো একটু আসলে যতদূর আসলে ডেপথে গিয়ে আসলে শেখা যায়, এবং আসলে এইগুলো শেখার পর আসলে একটা ডাটা সেটে আসলে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আসলে শেখা উচিত। এবং আসলে স্ট্যাটিস্টিক্স এর যে কোর বিষয়গুলো আছে সেগুলো আসলে একটু মানে যতদূর সম্ভব আসলে ডিটেলসে একটু পড়া উচিত, তাহলে আসলে লার্নিংটা ইন্টারঅ্যাক্টিভ হবে। তাহলে হচ্ছে রিয়েল লাইফে যে প্রবলেমগুলো আসবে সেগুলো আসলে হ্যান্ডেল করতে আসলে তার খুব ইজি হবে। এখান থেকে সুখদেব আর হলো রাসেল সরকার থেকে যে ইনফরমেশনটা পাইছি সেটা হলো যে থিওরিটিক্যাল প্রত্যেকটা কনসেপ্টের থিওরিটিক্যাল বিষয়গুলো জানতে হবে। আর কি জানতে হবে, যে প্রোগ্রামিং, মানে প্রোগ্রামিং ফাউন্ডেশনটা খুবই ভালো থাকতে হবে, রাইট? সো আমি এখানে যদি আমি আরো কিছু অ্যাড করতে চাই, ঠিক আছে, মানে তোমাদের কথাটাই আমি হয়তো বা একটু অন্যভাবে বলবো। সেটা হলো যে আমরা যদি লাইক চিন্তা করি যে আমি মেশিন লার্নিং সেক্টরে কাজ করব, তো প্রথম কাজটা হবে আসলে আপনাদেরকে এটা নিয়ে একটু এক্সপ্লোর করা, ঠিক আছে? মানুষ কে কি বলতেছে, একজন আমি বলতেছি যে মেশিন লার্নিং এভাবে কাজ করে, সুখদেব বলতেছে মেশিন লার্নিং ওইভাবে কাজ করে, রাসেল সরকার বলতেছে এইভাবে। আমাদের নলেজটা তো আপনি গ্যাদার করবেন, বাট এরপর আপনাকে একটু সেলফ স্টাডি করতে হবে। আচ্ছা, আপনি ইউটিউবে একটু সার্চ করলেন যে মেশিন লার্নিং কি, আসলে এটার অ্যাপ্লিকেশন কি, এটা কোথায় কাজ করে, তাই না? এটা কেন দরকার, এটা আসলে আপনার জীবনে দরকার কিনা, আসলে এটা কি এই সেক্টরে আপনি কাজ করে নিজের এইমটাকে ফিক্স করছেন কিনা, না আমি আসলে মেশিন লার্নিং সেক্টরে একজন ভালো প্লেয়ার হতে চাই। আগে এই বিষয়টা ফিক্স করতে হবে যে এইম ইন লাইফ। যেমন সুখদেব রাসেল প্রথমে কিন্তু বলতেছিল যে লাইক তারা ইন্সপায়ার হয়েছে, তাই না? সুখদেব তার টিচারের কাছ থেকে ইন্সপায়ার হয়ে সে ডিসিশন নিছে যে আমি এই সেক্টরে কাজ করব। এখন ধরেন যে যত ঝড় বাদল যা কিছু পার করা লাগে সুখদেব এবং রাসেল সরকার কিন্তু পার করতেছে, ঠিক আছে? তো প্রথম পয়েন্ট হলো যে নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি আসলে এই সেক্টরে কাজ করব কিনা। নেক্সট যেটা অ্যাপ্রোচ হলো যে প্রোগ্রামিং মাস্ট, ঠিক আছে? আপনাকে প্রোগ্রামিং এর কনসেপ্ট খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। এখানে কোনো ছাড় দেওয়া যাবে না, ঠিক আছে? এবং ছাড় দেওয়ার কোনো ওয়ে নাই। আপনি এখানে জানেন যে যত দুর্বলতা করবেন, আপনি চিন্তা করেন যে আপনি একটু দেখেন যে আপনাকে আমি একটা প্রবলেম দিলাম, আপনি প্রোগ্রামিং দিয়ে ওটা সলভ করতে পারেন কিনা। যদি দেখেন যে আপনি পারতেছেন না, আপনি এনজয় করতেছেন না, ঠিক আছে, আপনার কাছে জিনিসটা বার্ডেন মনে হচ্ছে, তাহলে ধরা ভাই ওখানে আপনি একটা ব্রেক নিতে পারেন, ঠিক আছে? আর যদি দেখেন যে আপনি প্রোগ্রামিং ভালো পারতেছেন, আপনি এরর খাচ্ছেন, এররটা সলভ করতে পারতেছেন, ঠিক আছে, ডিমোটিভেট হয়ে আবার মোটিভেট হয়ে কাজ করতে পারতেছেন, তাহলে আপনি প্রোগ্রামিং এ ইনশাল্লাহ ভালো করতে পারবেন। সেকেন্ড যে বিষয়টা হলো, আমাদেরকে যেহেতু আমরা মেশিন লার্নিং এর একটা মেরুদণ্ড যেটাকে বলি অথবা ব্রেইন বলি ডাটা, তাই না? রাইট? ডাটা ছাড়া তো আসলে আমাদের মডেলের কোনো দাম নাই, তাই না? মেশিন লার্নিং এর কোনো ভ্যালু নাই। সাধারণত এই ডাটার জন্যই আমাদের মন খারাপ হয়, ঠিক আছে ভাই, ডাটা সেট নাই। এই ডাটা সেট বানানোর জন্যই ধরেন যে পুরো একটা টিম দরকার লাগে। ধরেন যে যেখানে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার 2 জন, এই ডাটা সেট বানানোর জন্য দেখবেন যে টিম আছে বড় বড় কোম্পানিতে এটার 10 গুণ বেশি, ঠিক আছে, যারা খালি ডাটা সেট নিয়েই কাজ করে। তার মানে আপনাকে ডাটা কালেকশন প্রসেস, ডাটা প্রিপারেশন প্রসেস, এই প্রসেসগুলো সম্পর্কে জানতে হবে, ডাটা ম্যানিপুলেশন প্রসেস, ঠিক আছে? তারপরে নেক্সট জানতে হবে যে আমি মেশিন লার্নিং কে সাধারণত 3টা ভাগে ভাগ করি, ঠিক আছে? নাম্বার 1 হলো যে ট্রেডিশনাল মেশিন লার্নিং অ্যালগোরিদম, ঠিক আছে? সো আপনি ট্রেডিশনাল যে সুপারভাইজ অ্যালগোরিদম আছে, এসভিএম, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, নেইভ বেস, ঠিক আছে,
এই যে যত ট্রেডিশনাল সুপারভাইজ অ্যালগোরিদম আছে এগুলা খুব ভালোভাবে আয়ত্ত করবেন, থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল, ঠিক আছে, এবং প্রত্যেকটা থেকে আপনি কি করবেন, ছোট ছোট প্রজেক্ট করবেন। আর 2 নাম্বার হলো ট্রেডিশনাল আনসুপারভাইজ অ্যালগোরিদম লাইক কে মিনস ক্লাস্টারিং, ঠিক আছে, এই যেটা ধরেন যে রিকমেন্ডেশনের জন্য অনেক কাজে লাগে। তারপর ধরেন যে আপনার বিভিন্ন কালমান ফিল্টার অ্যালগোরিদম, এই ধরনের এগুলো আপনি একটু শিখবেন, ঠিক আছে। তারপর এগুলার পারফরমেন্স ইভ্যালুয়েশন যে ম্যাট্রিক্স গুলো আছে, তাই না, অ্যাকুরেসি, F1 অ্যাকুরেসি, প্রত্যেকটার কিন্তু ম্যাট্রিক্স আছে, এগুলো আপনাকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। তো ট্রেডিশনাল মেশিন লার্নিং অ্যালগোরিদমের পরে কিন্তু আপনাকে যেটা জানতে হবে যে ডিপ লার্নিং, ঠিক আছে, যে আপনি তো আলটিমেটলি ধরেন যে মানে আলটিমেট গোল কি, আমরা কিন্তু আলটিমেট এখন কিন্তু সব এআই এজেন্ট বানাচ্ছি, তাই না। তো এআই এজেন্টে আমরা কি করতেছি, যে এলএলএম বানাচ্ছি, তাই না, এলএলএম ইউজ করতেছি, র্যাগ মডেল ইউজ করতেছি, ঠিক আছে। তো ওই এলএলএম এর আসলে ব্যাকবোনে কি আছে, এলএলএম এর ব্যাকবোনে কিন্তু আসলে ডিপ লার্নিং চলতেছে, তাই না, হাজার হাজার লেয়ার অফ ডিপ লার্নিং চলতেছে। তো আপনাকে ডিপ লার্নিং কনসেপ্ট যে নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে, ঠিক আছে, নিউরাল নেটওয়ার্কে আপনার ফরওয়ার্ড প্রপাগেশন কি, ব্যাকওয়ার্ড প্রপাগেশন কি, একটা নিউরন থেকে আমার পরবর্তী নিউরনে যে আমার ইনফরমেশন গুলো পাস হচ্ছে, এখানে আসলে কি ধরনের ইকুয়েশন ইউজ হচ্ছে, ব্যাক প্রপাগেশনের মাধ্যমে কিভাবে লস অপটিমাইজ হচ্ছে, কিভাবে স্টোচেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কাজ করে, এই যে ইন্টারনাল যে বিষয়গুলো, এগুলো হয়তোবা আপনি যখন প্রজেক্ট করবেন ওইগুলো তো ধরেন যে আপনার লাইব্রেরি ইউজ করে কোথায় ফেলতে পারবেন, বাট ইন্টারনাল কনসেপ্ট গুলো আপনাকে বুঝতে হবে, কিভাবে আসলে ওয়েটটা আপডেট হয়, তাই না, কারণ আমার আমার যে ডিপ লার্নিং যে শিখতেছে ওইটা কিসের মাধ্যমে শিখে, ওইটা তো ওয়েট আপডেট করে করে শিখে, ওয়েটটা কিভাবে আপডেট হয়, এটা পরবর্তী ভ্যালু কত হবে, এই যে কোশ্চেন গুলা, এগুলা যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন কিন্তু আপনি নিউরাল নেটওয়ার্কের বিষয়গুলো বুঝতে পারবেন। দেন এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ডিপ লার্নিং মডেল শিখবেন, এলএসটিএম শিখবেন, আপনি সিএনএন শিখবেন, আপনি আরএনএন শিখবেন, ঠিক আছে, এইভাবে করে আপনি যে কমন যে ডিপ লার্নিং মডেলগুলো আছে সেগুলো শিখবেন। আর 3 নাম্বার পয়েন্ট হলো জেনারেটিভ এআই, তাই না। তো আমি ডিপ লার্নিং কে ভাগ করে জেনারেটিভ এআই তে নিয়ে গেছি, যেখানে আপনি ট্রান্সফরমার শিখবেন, তারপর বিভিন্ন এলএলএম মডেলের কাজ শিখবেন, ঠিক আছে। এগুলো শিখার পরে তার মানে প্রথমে আর কি এইম ঠিক করা, 2 নাম্বার হইলো প্রোগ্রামিং, 3 নাম্বার হলো ডাটা প্রিপারেশন ম্যানিপুলেশন, 4 নাম্বার হলো আপনার ট্রেডিশনাল মেশিন লার্নিং অ্যালগোরিদম, 5 নাম্বার হলো ডিপ লার্নিং, 6 নাম্বার হলো জেনারেটিভ এআই, 7 নাম্বার কি, 7 নাম্বার হলো বিভিন্ন ধরনের ইমপ্রুভমেন্ট প্রসেস লাইক ফাইন টিউন কিভাবে করবেন, ঠিক আছে। তারপরে ধরেন যে আপনি মডেলের সাইজ কিভাবে কমাবেন, ঠিক আছে। ফর এক্সাম্পল আপনি মোবাইল ডিভাইসে কিভাবে মডেলটাকে এমবেড করবেন, হার্ডওয়্যার ডিভাইসে এমবেড করবেন, এই বিষয়গুলো একটু লার্ন করবেন, ঠিক আছে। তারপরে ধরেন যে এগুলো যখন আপনি লার্ন করবেন দেখবেন যে আপনার কয়েকটা আসলে প্রজেক্ট হয়ে গেছে, এবং যখন আপনি প্রজেক্টের মাধ্যমে লার্ন করা শিখবেন তখন ইনশাল্লাহ আশা রাখি আপনি এই মেশিন লার্নিং সেক্টরে একটা ভালো ক্যারিয়ার বিল্ড করতে পারবেন, যদি আপনি ফাউন্ডেশন গুলো এতক্ষণ যা কিছু বলছি সব কিছু কিন্তু ফাউন্ডেশন, ঠিক আছে। আপনার যেমন ফাউন্ডেশন দেখবেন, যে দেখবেন আপনার আশেপাশে যারা জব করতেছে, ঠিক আছে, ঠিক আছে, তারাই দেখবেন যে ফাউন্ডেশনে তারা স্ট্রং, তারা ফাউন্ডেশনের সময় দিচ্ছে। কারণ কি, আপনাকে যখন ইন্টারভিউ বোর্ডে নিবে, ঠিক আছে, ইন্টারভিউ বোর্ডে আপনি তো ফ্রেশার, আপনার কাছ থেকে তো আর হাই ফাই প্রজেক্ট এক্সপেক্ট করবে না, ঠিক আছে, আপনার কাছ থেকে সবাই জানবে যে না, ও ও আসলে কমন প্রজেক্ট গুলোই বেশি করছে, কারণ সে তো আর প্রোডাকশন লেভেলে কাজ করে নাই। কিন্তু আপনার কাছে দেখবে যে আপনি ফাউন্ডেশনে কেমন সময় দিচ্ছেন, ঠিক আছে, এই বিষয়টা আর কি খুবই জরুরি। তো আশা রাখি এই 7টা পয়েন্ট এবং সুখদেব ভাই যেটা বললো, রাসেল যেটা বললো, এই যে আরো 2টা পয়েন্ট, এই 9টা পয়েন্ট যদি মাথায় রাখেন ইনশাল্লাহ আপনি যেখান থেকে শিখেন না কেন, আপনি সেলফ স্টাডি করে শিখেন না কেন, আপনি দেখবেন যে ভালো কাজ করবেন, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে সুখদেব, আমি কি ঠিক বলছি জি ভাই। না মিথ্যা কথা বলছি? তোমরা না দেখি ভাই, রাগটা। ঠিক আছে ঠিক আছে। আরে না, আচ্ছা আচ্ছা বলুন। আচ্ছা, সো আমরা এখন স্টুডেন্ট থেকে একটা কোশ্চেন নেই, সেটা হলো যে সবগুলো শিখতে কয় মান্থ লাগতে পারে? রাসেল বলো, রাসেল তো রিসেন্টলি এসব মশলা নিজের গায়ে নিছো, ঠিক আছে, তোমার কয় বছর লাগছে বলো, একদম শুরু থেকে। আসলে যে 7টা পয়েন্ট আসলে বলছেন, 7টা পয়েন্টের জন্য মিনিমাম আসলে
ভালোভাবে যদি কোর কনসেপ্টটা শিখতে চায় সেক্ষেত্রে আসলে আমার মনে হয় মিনিমাম হচ্ছে 10 মান্থ, এটা তো লাগবেই। তো এখানে আসলে মেশিন লার্নিংটা যেটা স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং, এর ভিতরে আসলে বিভিন্ন লাইব্রেরি গুলো আছে, বিভিন্ন টুলস গুলো আছে। তারপরে আসলে এখানে আসলে শুরুতে শুরুতে আসলে একটু সময় লাগে। তো এরপরে এর একটু অ্যাডভান্স জিনিস আসলে ডিপ লার্নিং। তো ডিপ লার্নিংটাও মোটামুটি আসলে 3 মান্থ এরকম একটা টাইম লাগবে, এবং শুধু আসলে কনসেপ্ট বা থিওরি গুলা শিখলে হবে না। তো এটাকে আসলে রিয়েল ওয়ার্ল্ডের যে প্রবলেম বা আসলে প্রজেক্ট, তো আলটিমেটলি আমার থিওরি বা কনসেপ্টটাকে প্রজেক্টে কনভার্ট করতে হবে। তারপরে আমার আছে হচ্ছে কম্পিউটার ভিশন আছে, এনএলপি আছে। তো তারপরে হচ্ছে জেনারেটিভ এআই। তো এগুলো হচ্ছে সব মিলে যদি একজন ডেডিকেটেড লার্নার হয়, যে আসলে কনসিস্টেন্টলি আসলে ডে বাই ডে আসলে হচ্ছে লার্ন করে। বিষয়টা এমন হলো যে আমি আজকে একটা জিনিস শিখলাম, মাঝতে 4 দিন 5 দিন কিংবা 1 উইক গ্যাপ থাকলো, সেক্ষেত্রে দেখা যায় যে আমি কিছুদিন কন্টিনিউ করার পর আসলে আমি ডিমোটিভেটেড হব। তো এক্ষেত্রে আমি বলবো যে যদি আসলে কনসিস্টেন্টলি কেউ লার্ন করে, আসলে সে ডেডিকেটেড থাকে এবং প্যাশনেট থাকে, এর মধ্যে আসলে বিভিন্ন হতাশা আসলে বিভিন্ন ফ্রাস্ট্রেশন মানে কাজ করে। সেক্ষেত্রে আমি বলবো যে 10 মান্থ মিনিমাম আসলে লাগবে যে একটা ফাউন্ডেশন রেডি করার জন্য, বা 1 ইয়ার। সুখদেব, তোমার কাছে কি মনে হয় এই যুগে এসে কেমন লাগবে? ভাই আমার কাছে যেটা আসলে আমি রাসেলেরটাই একটু কন্টিনিউ করব। আপনার হচ্ছে মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর ক্ষেত্রে ট্রেডিশনাল মেশিন লার্নিং শিখতে বেশি সময় লাগে না, মানে দুই দুই মাস যদি টানা ট্রাই করে তাহলে হয়। আর ডিপ লার্নিং এর ক্ষেত্রে ডিপ লার্নিং এর ফিল্ডটা আসলে ব্রড, মানে এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আছে, তারপরে আপনার জেনারেটিভ এআই পার্টটা আছে, অ্যান্ড কম্পিউটার ভিশন আছে। সো এগুলো অ্যাকচুয়ালি আমরা এভাবে বলতে পারি না যে আমি এগুলো সব শিখে ফেলছি, কারণ হঠাৎ হঠাৎ করে নতুন নতুন জিনিসপত্র চলে আসে। সো আমাদেরকে সবকিছুর সাথে আপডেটেড থাকতে হবে। বাট একটা জিনিস আমি বলবো যে পাইথনটা আমরা শিখতে পারি, এবং পাইথনের জন্য আমরা যদি লেটস সে 3 থেকে 4 মান্থস যদি টাইম দেই, ইনক্লুডিং প্রোগ্রামিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং করি বা হচ্ছে প্রবলেম সলভিং করি, সো আমরা যদি 3 থেকে 4 মান্থস টাইম দিই পাইথন শিখা হয়ে যাবে। আর মেশিন লার্নিং আর পুরো পার্টটাই অ্যাকচুয়ালি এটা আমি নিজেও এখনো শিখতেছি। তো এটার আসলে শেষ নাই। এটা পৃথিবী যতদিন থাকবে, যতদিন আমি বেঁচে থাকবে, এটা আমাকে শিখতে হবে আর কি, এটাই বলবো আর কি। বাট হ্যাঁ, একটা লেভেল পর্যন্ত যেতে 1 বছর সময় লাগে। হ্যাঁ, এটা 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 বাংলাদেশের এভারেজ আর কি, ঠিক আছে? মানে এভারেজ ডিউরেশন টাইম, মানে স্প্যান টাইম, যে আপনার মানে এক্সেপশনাল কেস তো আলাদা, ঠিক আছে? আমরা যেটা বলতেছি যে এভারেজ পার্সপেক্টিভে মোটামুটি 10 থেকে 12 মাস লেগে যায়। কারণ কি, মানে এটা ব্যাপারটা এমন না যে 10 থেকে 12 মাস সে খালি একই জিনিস শিখে না। সে আসলে কি হয় যে দেখা যায় যে প্রথম 6 মাস হয়তো বা এই কনসেপ্ট গুলা সে ধরেন যে বিভিন্ন সোর্স থেকে শিখে, এটা এভাবে কাজ করে, নিউরাল নেটওয়ার্ক এভাবে কাজ করে, লস ফাংশন এভাবে কাজ করে, ঠিক আছে, অপটিমাইজার এভাবে কাজ করে। তারপরে কি করে, সে যদি সিরিয়াস হয় তো সে কি করে, নেক্সট 3-4 মাস প্রজেক্ট করে, তাই না? প্রজেক্ট করার দ্বারা কি হয় যে সে আসলে আরো কিছু তার যে নলেজ গুলো আছে ওগুলো সে কানেক্ট করতে পারে। দেন তারপরে যেটা হবে যে আপনাকে জবের জন্য অ্যাপ্লাই করে যেতে হবে, জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা বিষয় বলি যে আমরা অনেকেই যেটা মিস্টেক করি, যে জবে অ্যাপ্লাই করি 10 মাস 12 মাস পরে, মানে জবের জন্য প্রিপারেশন নাই। ইট ইজ টোটালি রং। আপনাকে ডে 1 থেকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? ডে 1 থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে। প্রতিদিন আপনাকে কি করতে হবে, জব সার্কুলার ঘাটাঘাটি করতে হবে, দেখতে হবে যে জব সার্কুলার এখন কি কি রিকোয়ারমেন্ট আসতেছে, কি কি চাচ্ছে। কারণ ব্যাপারটা বুঝছেন, মানে মানুষ আপনাকে কেন নিবে, যখন আসলে কোম্পানি উইন সিচুয়েশন পাবে। উইন সিচুয়েশন মানে আপনি কোম্পানির লাভে আসবেন, ঠিক আছে? আপনাকে দ্বারা কোম্পানি লাভ করবে, এই জন্য কোম্পানি আপনাকে হায়ার করবে। কোম্পানির রিকোয়ারমেন্টের সাথে কিন্তু আপনাকে অ্যালাইন হইতে হবে, ঠিক আছে? এখন আপনি যদি দেখলেন যে কোম্পানির রিকোয়ারমেন্ট চাইছে 10টা, আর আপনি একটা ফিল আপ করে বসে আছেন, আপনাকে কিন্তু নিবে না। কথা বুঝছেন? এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে কম্পিটিশন অনেক, ঠিক আছে? সো আপনি ইনশাল্লাহ মোটামুটি এভারেজ টাইম স্পেন্ড যদি
করতে চান মোটামুটি আপনি 10 মাস 12 মাসে একটা টার্গেট করে নামেন। আর এক্সেপশনাল কেস তো আলাদা, হতেও পারে যে এর থেকেও আপনার কম সময় পেতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ সুখদেব, রাসেল। তোমরা ডিনার করছো? জি ভাই। রাসেল করে নাই, রাসেল করে নাই, ঠিক আছে, না ভাইয়া। রাসেল করে নাই। রাসেল যোদ্ধা, অনশন করতেছে ইনশাল্লাহ। সো সরি ফর ডুইং ফান। আচ্ছা, বিজয় দেওয়ানজি আবার একটা কোশ্চেন করছে, এমএল এর সাথে জ্যাঙ্গো কোনো সম্পর্ক আছে কিনা? যদি তোমরা পারমিশন দাও আমি অ্যান্সার দিতে পারি, ঠিক আছে? দিব? জি ভাইয়া বলেন। জি। আচ্ছা, সো অবশ্যই সম্পর্ক আছে বলতে কি এটা আপনার লাগবেই। আপনি যদি এখন বেশিরভাগ জব পোস্ট গুলো দেখেন, দেখবেন যে আপনার জব পোস্টের নাম আসে ব্যাক এন্ড এআই ইঞ্জিনিয়ার, ফুল স্ট্যাক এআই ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তো এই সকল রোলগুলোতে আসলে আপনি যদি রিসার্চ সেক্টরে না যান, আপনি যদি ইন্ডাস্ট্রিতে ঢুকতে যান, ঠিক আছে, তখন কিন্তু আপনাকে এই ব্যাকএন্ডের কাজটা জানতে হবে, এবং জানলে আপনি আগায়া থাকবেন। নট অনলি ব্যাকএন্ড, এই ব্যাকএন্ডের সাথে আপনি কিভাবে আপনার এমএলটাকে ইন্টিগ্রেট করবেন, ঠিক আছে, প্লাস হলো যে এটাকে কিভাবে ডিপ্লয় করবেন, সিআইসিডি পাইপলাইন কিভাবে মেনটেন করবেন। যদি আপনি ইন্ডাস্ট্রিতে যেতে চান তখন লাগবে। আর আপনি যদি চান যে আমি হায়ার স্টাডি করব, রিসার্চ ওয়ার্ক করব, ঠিক আছে, তখন আসলে বেশি প্রয়োজন নাই, বুঝতে পারছেন? বাট আপনি যদি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তখন আসলে এটা আপনাকে অনেক বেনিফিট দিবে। ইভেন দো কয়েকদিন আগে আমাদের কোম্পানি তো আমরা, তাই না, গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম না, রাইট, যে আহ, আমাদের যে ইঞ্জিনিয়ার যারা আছে তারা যেন ব্যাক এন্ডটাও আস্তে আস্তে অ্যাডাপ্ট করে ফেলে। কারণ কি, কারণ কি এটা তার গ্রোয়িং এর জন্য ভালো, সে যেন কোথাও আটকায় না থাকে, ঠিক আছে? তো এটা অবশ্যই যদি আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান আপনার লাগবে। আচ্ছা, তো এখন সুখদেব তোমার কাছে একটু টেকনিক্যাল কঠিন প্রশ্ন নিয়ে আসতে চাই, ঠিক আছে? সেটা হলো যে লাইক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, তাই না? সো এটা নিয়ে যদি তুমি কিছু বলো, যে এখানে ধরো যে আমার এক্সপার্ট হইতে গেলে, ঠিক আছে, ধরো যে আমি আমি মেশিন লার্নিংও জানি, ডিপ লার্নিংও জানি, ঠিক আছে, এখন আমি ধরো যে এখন তো সব এআই এজেন্ট এলএলএম ইউজ করতেছে, তাই না? সো এই এলএলএম নিয়ে আপগ্রেড থাকার জন্য তুমি আসলে কি কি ফলো করো, কিভাবে তোমার ডেইলি রুটিনে এটাকে ইউজ করো, ঠিক আছে, এটা একটু বলতা। এবং তুমি যদি লাইক তোমার মাসাল্লাহ আমাদের জন্য, ক্লায়েন্টের জন্য এবং তোমার নিজের জন্য অনেক এআই এজেন্ট, ডেমো এজেন্ট তুমি বানাইছো, ঠিক আছে, এবং ক্লায়েন্টকেও দিছো, তুমি যদি আমাদেরকে কিছু শো করতা এটা খুবই, আই থিঙ্ক, সবাই একটু ইন্সপায়ার হইতো। আচ্ছা, আমি তাহলে কিছু অ্যাপ্লিকেশন দেখাই যেগুলো আমার হাগিং ফেসে ডিপ্লয় করা আছে। তো একটা কাস্টম ডেটা সেটের উপর আমি একটা অ্যাপ্লিকেশন দেখাই যেখানে আমি এআই দিয়ে ইমপ্লিমেন্ট করছি জিনিসটাকে, বাট আমরা ওখানে চাইলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ও চাইলে ইউজ করতে পারতাম আর কি। সো বেসিক্যালি আমি এটা স্ক্রিনটা শেয়ার দিই। অলরাইট, সো এটা একটা ডেটা সেট যেটা হচ্ছে কেগেল থেকে নেওয়া এবং প্রি প্রসেস করে নেওয়া। সো এটা একটা মুভি এবং টিভি শোস রেকমেন্ডেশনের জন্য ডেটা সেট। সো এটার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দিয়ে রিকমেন্ডেশন করতে পারি, বাট ওটার কিছু লিমিটেশনস আছে, যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কনটেক্সটটা খুব একটা ভালোভাবে বুঝতে পারে না, অ্যান্ড ওই ক্ষেত্রে তারা রিকমেন্ডেশনের সময় দেখা যায় কি তারা হচ্ছে একই জিনিস বারবার রিকমেন্ড করে, যেটা একটা এআই এর ক্ষেত্রে আসলে হয় না। সো আমরা যদি এআই মডেল দিয়ে একটা কাস্টম ডেটা সেটকে ইন্টিগ্রেট করতে পারি, তাহলে আমরা অ্যাকচুয়ালি ওই পুরো ডেটা সেটটার উপর এআইটাকে ইমপ্লিমেন্ট করে দিতে পারি, এবং এআইটা হচ্ছে ওই পুরো ডেটা সেট থেকে একটা নলেজ গেইন করে সে হচ্ছে একটা রিকমেন্ডেশন দেবে। সো আমরা এটা ফুললি ইউজারদের জন্য এটা ডিপ্লয় করে দেওয়া আছে, যে কোনো পার্সনই এটা ইউজ করতে পারবে। সো আমি একটা সাজেশন দেখি, হ্যাঁ, রিকমেন্ড মি কমেডি মুভিজ, বা আপনি এখানে যা ইচ্ছা লিখবেন সে সেই অনুযায়ী হচ্ছে রিকমেন্ড করবে। সো আমি যদি এখন গেট মুভি রিকমেন্ডেশন দেই। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা যখন কোনো একটা এআই এজেন্ট বা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করব,
আমাদের যে সার্ভারে আমরা ডিপ্লয় করব সেটার ভিতরে অ্যাকচুয়ালি জিপিইউ থাকতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, জিপিইউ থাকতে হবে। যদি জিপিইউ না থাকে এটা স্লো রেন্ডারিং হবে, মানে একটু সময় লাগবে। হয়তো জিনিসটা জেনারেট অনেক আগেই হয়ে গেছে, বাট রেন্ডার হতে সময় লাগবে। সো এনিওয়ে, আমি বলেছিলাম যে রিকমেন্ড মি কমেডি মুভিজ। সো আমি এখানে দেখেন আমার এখানে কমেডি মুভিজ তারা আমাকে সার্চ দিয়ে দিছে, এবং যেসব মুভির তারা ছবি পায় নাই সেসব মুভির জন্য আলাদা করে একটা পোস্টার অটোমেটিক জেনারেট করে দিছে। তো এটা একটা এআই অ্যাপ্লিকেশন। এই এআই অ্যাপ্লিকেশনটার ইউজফুলনেসটা কি, যে আমি যে কোনো সময় আমার কোনো কমেডি মুভিজ বা যে কোনো কিছু সম্পর্কে আমি যদি জানতে চাই, আমি মুভি রেকমেন্ড করতে পারি, আমি টিভি শোজ রেকমেন্ড করতে পারি। আরো একটা অ্যাপ্লিকেশন আমি আরো আগে করেছিলাম, আমি এটা ক্লাসেও দেখাইছি। এটা হচ্ছে নিউরোস্কোপ এআই। এটার একটা মজার ব্যাপার হচ্ছে যে এইখানে আমরা অ্যাকচুয়ালি যখন কোনো কিছু সার্চ করি গুগলে, হাজারো ডিটেলড ইনফরমেশন চলে আসে। আমি যদি এখন ওই স্ক্রিনটা একটু শেয়ার দেই, তো আমি একটু ওটাতে, আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে, তো কাইন্ডলি, ওকে। সো এটা হচ্ছে নিউরোস্কোপ এআই, এটা আমার তৈরি করা। এই এআইটার সবচেয়ে ভালো দিকটা হচ্ছে যে এই এআইটা সাইটেশনস দিবে, আপনার যে সার্চ রেজাল্টস গুলো আসবে সেটার সাইটেশনস দিবে, কোথা থেকে সে ইনফরমেশন নিয়েছে, এবং এটা ডোমেন স্পেসিফিক হবে। দ্যাট ইজ, আপনি ডোমেন সিলেক্ট করে দিবেন যে কোন কোন ডোমেন থেকে সে ইনফরমেশন নিবে, কোন কোন ডোমেন থেকে সে ইনফরমেশন ডিসকার্ড করবে। সো এইখানে কাস্টমাইজেশনটা এটা করা হয়েছে। সো এটা আমার একটা এআই এজেন্ট, যেখানে আমি আমার এপিআই কিটা সেট করলাম। এখানে দুইটা মডেল দেখতে পাচ্ছেন, কম্পাউন্ড বেটা এন্ড কম্পাউন্ড বেটা মিনি। সো বেটা মিনিটা হচ্ছে ফাস্টার, এন্ড কম্পাউন্ড বেটাটা মোর পাওয়ারফুল এন্ড বলা যায় হচ্ছে মোর অ্যাকুরেট। ঠিক আছে, তো আমার এপিআই কি ভ্যালিডেশন ডান। এখন আমি এই এজেন্টের সাথে চ্যাট করি। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ, লেটস সে আমি এটা না বলি, হোয়াট ইজ দ্য ইকুয়েশন, আচ্ছা হোয়াট ইজ দ্য কারেন্ট নিউজ অফ ক্রিপ্টো কারেন্সি। ঠিক আছে, আমি জাস্ট এই কোশ্চেনটা করলাম। এটা আমি যে কোশ্চেনটা করলাম এটা জেনারেল ভাবে সে নিবে, এই বিশ্বে যত জায়গা থেকে ইনফরমেশন আছে সেখান থেকে সে হচ্ছে ইনফরমেশন কালেক্ট করে দিবে। সো আমরা কিছুক্ষণ একটু ওয়েট করি। সো এখানে আমার যেহেতু এই সার্ভারটাতে আমার জিপিইউ ইনস্টল করে দেওয়া নাই, সো এখানে একটু সময় লাগবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি, আমরা রেজাল্ট পেয়ে যাব। আচ্ছা, এখানে আমি আরো কিছু ফাংশনস দেখাই দেই। এখানে কিছু সেটিংস আছে যেগুলোকে বলা হয় হাইপার প্যারামিটারস। সো এখানে টেম্পারেচার বলতে যেটা বোঝাচ্ছে যে টেম্পারেচার অ্যাকচুয়ালি কন্ট্রোল করে যে আপনার অ্যাসিস্ট্যান্টটা সে কি মোর ফোকাসড হবে নাকি মোর ক্রিয়েটিভ হবে। যদি আপনি হায়ার ভ্যালু দেন তার মানে সে ক্রিয়েটিভিটির দিকে বেশি যাবে, আর যদি লোয়ার ভ্যালু দেন তাহলে সে মোর ফোকাসড বা মোর কনসিস্টেন্সির দিকে বেশি তার হচ্ছে ঝোঁক থাকবে। ম্যাক্সিমাম টোকেনস হচ্ছে লেন্থ অফ রেসপন্স, মানে সে রেসপন্স জেনারেট করার সময় কতগুলো ওয়ার্ড বা কতগুলো টোকেন জেনারেট করবে। ঠিক আছে, সো এনিওয়ে আমার এখানে দেখেন এখানে সোর্সেস ইউজড, কোন কোন জায়গা থেকে সে আসলে ইনফরমেশন গুলো পাইছে সেগুলোর জন্য সে সোর্সেস গুলো দিয়ে দিয়েছে, এবং আপনি এগুলোতে যদি ক্লিক করেন আপনি কিন্তু ওই লিঙ্ক গুলোতে ঢুকে যেতে পারবেন। সো এটা একটা এআই এজেন্ট হতে পারে। এখন আমি একটা মজার বিষয় দেখাই যে আমাদের এখানে কিছু সিস্টেম আছে, যেমন ইনক্লুড ডোমেন্স, এক্সক্লুড ডোমেন্স। সো ইনক্লুড ডোমেন্স মানে হচ্ছে আমি স্পেসিফিক্যালি আমার অ্যাসিস্ট্যান্টকে রেস্ট্রিক্ট করে দিব যে আমি যে ডোমেনগুলো বলবো সেই ডোমেনগুলোর মধ্যে থেকে সে অ্যান্সারটা বের করে দিবে। আর এক্সক্লুড ডোমেন্স মানে হচ্ছে আমি যে যে ডোমেনগুলোকে লিখে দিব সেই ডোমেনগুলোকে বাদ দিয়ে সে অন্যান্য ডোমেন থেকে অ্যান্সার করবে। সো আমি যদি এখান থেকে একটা এক্সাম্পল চুজ করি, লেটস সে হোয়াট আর দ্য লেটেস্ট ব্রেক থ্রুস ইন
কোয়ান্টাম কম্পিউটিং। সো আমি এটাকে এখানে দেই এবং আমি এখানে যেটা দিতে পারি ইনক্লুড ডোমেনসে আমি হচ্ছে কিছু রিসার্চ পেপার রিলেটেড ডোমেনগুলো আমি চুজ করি। ওকে, এক্সক্লুড ডোমেনসে আমি ধরেন এখানে কি দেওয়া যেতে পারে, আমরা রেডিট, twitter.com এগুলো দিতে পারি। তো এগুলো দিয়ে দিই। তো এখান থেকে যাতে সে কোনো ইনফরমেশন না নেয়, সে আরজিভ থেকে নিবে, স্কলার থেকে নিবে এবং রিসার্চ গেট থেকে নিবে। তো আমি যদি এখন এটাকে একটু রান দেই, তো আমাদের কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। তো আমরা যখন চ্যাট জিপিটি বা যে কোনো এআই এজেন্ট গুলো আমরা কোনো সার্ভার থেকে ইউজ করি চ্যাটবটের মতো, সেগুলোতে কিন্তু জিপিইউ ইনস্টল করা থাকে। বাট আমাদের হাগিং ফেস অ্যাকাউন্টটাতে আমরা জিপিইউ ইনস্টল করে নিয়ে দেখে রেসপন্স জেনারেট হতে একটু সময় লাগে। বাট এই এজেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে কন্ট্রোলটা নিয়ে আসতে পারি, যে আমি বলে দিতে পারি যে আচ্ছা তুমি এই এই ওয়েব পেজ ছাড়া তুমি কোনো ইনফরমেশন নিবা না, অন্যান্য ওয়েব পেজ থেকে ইনফরমেশন নিবা না, আমি যে ওয়েব পেজগুলো বলছি সেগুলো থেকে তুমি নিবা। আর যদি এক্সক্লুড ডোমেইনসে কিছু বলে দেয়, তার মানে এই ইনফরমেশন গুলো থেকে কোনো কিছু সে নিবে না, এখান থেকে কোনো ইনফরমেশন সে এক্সট্রাক্ট বা জেনারেট করবে না। সো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ আমি অ্যাকচুয়ালি ডোমেইন ফিল্টারিং এর জন্য দিয়ে দিছি। আচ্ছা, আরেকটা কনসেপ্ট, এটা জেনারেট হওয়ার মাঝে আমরা বলতে পারি যে কাস্টম সিস্টেম প্রম্পট। সো আমাদের এই এজেন্টের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে লেটস সে আমি আমার এই এজেন্টটাকে অটোমেটিক্যালি একটা ম্যাথ প্রবলেম সলভার হিসেবে ইউজ করতে চাই, ঠিক আছে? সো ম্যাথ প্রবলেম সলভার হিসেবে যদি ইউজ করতে চাই, আমি কি ম্যাথের জন্য আরেকটা অ্যাপ্লিকেশন বানাবো, আরেকটা মডেল দিয়ে আমি কাজ করব? সেটা কিন্তু না। আমি যেটা করতে পারি, লেটস আমি এখানে বলে দিতে পারি ইউ আর অ্যান এক্সপার্ট ম্যাথ প্রবলেম সলভার, you will answer the solution of a problem step by step. সো আমি যদি এইটা দিয়ে কখনো যদি এখানে লেটস সে, এখন দেখেন আমার ওই আগের অ্যান্সারটা কি কি ছিল, এই যে এখানে কিছু নোটেবল ব্রেক থ্রুজ ইনক্লুড রিসার্চ পেপারস অন ডিসকাস ব্রেক থ্রুজ অ্যান্ড লেটেস্ট ব্রেক থ্রুজ। সো এখানে কিছু রিসার্চ পেপার সে সাজেস্ট করছে যে সোর্সেস ইউজ, প্র্যাকটিক্যাল ইন্টিগ্রেশন টু বেঞ্চমার্কিং, কোয়ান্টাম। সো দেখেন এখানে কিন্তু সে রিসার্চ গেট, স্কলার এবং অন্যান্য পেপারগুলোর ইনফরমেশন, এই যে আরসিভ থেকে সে হচ্ছে অ্যান্সার জেনারেট করছে। সো আমি এখান থেকে আসলে কি পাচ্ছি, আমি কাস্টমাইজেশনটা পাচ্ছি, আমি ইভেন আমার সোর্স গুলা পাচ্ছি, যেগুলো আমি হয়তো চ্যাট জিপিটিকে একই কোশ্চেন আস্ক করলে সে সোর্স দিয়ে দেয় না, সে সোর্স থেকে থিঙ্ক করে আনসার করে, বাট আমি এখানে সোর্স গুলা ডিরেক্টলি পেয়ে যাচ্ছি। এখন লাস্টে আমি জাস্ট একটা এখানে কাস্টম সিস্টেম প্রম্পট দেখাবো। লেটস সে আমি আমার এই অ্যাপ্লিকেশনটাকে একটা ম্যাথ প্রবলেম সলভার হিসেবে ট্রিট করতে চাই বা সেটাকে বানাতে চাই। আমি জাস্ট এখানে আমার এই সিস্টেম প্রম্পটটা দিয়ে দিব। এই সিস্টেম প্রম্পটটা অরিজিনাল যে আমার এই অ্যাপ্লিকেশনের জন্য সিস্টেম প্রম্পট, দ্যাট ইজ আমার মডেলটা যেভাবে বিহেভ করার কথা সেটা অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি সে চেঞ্জ করে দিবে। সো আমি এখানে যেটাই লিখবো সে হচ্ছে সেভাবে বিহেভ করবে। সো আমি যদি এখন লেটস সে বললি যে হোয়াট ইজ দ্য differentiation of y equals to 2x, আমি যদি এটা দেই এবং আমি যদি সেন্ড দেই, সো এখানে সে যেটা করবে সে হচ্ছে ম্যাথটা সলভ করে দেখাবে যে ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাইং দ্য পাওয়ার রুল উই গেট ডিফারেন্সিয়েশন। সো জিনিসটাকে পুরো একদম স্টেপ বাই স্টেপ কিভাবে করছে সেটা হচ্ছে দেখাইছে। এবং দেখেন এখানে কিছু সাইটেশনস দিয়েছে, scholar.calculus as noted in the calculus on scholar.com। সো এখানে কিছু রিসার্চ পেপারের যেখান থেকে সে অ্যান্সারটা করছে সেইটার হচ্ছে সাইটেশনস দিছে। সো এভাবে অ্যাকচুয়ালি আমরা একটা কাস্টমাইজ যদি একটা এজেন্ট বানাতে পারি, আমি যে কোনো সময় সেটার একটা হিউজ কন্ট্রোল আমার নিজের উপর নিয়ে আসতে পারি। এবং এটা
অ্যাকচুয়ালি একটা ফ্রি মডেল দিয়ে বানানো, ঠিক আছে? সো ফ্রি মডেল দিয়ে এত ভালো কাজ করতেছে। সো আমরা যদি পেইড মডেল ইউজ করতাম তাহলে আরো বেটার কাজ করতাম। বাট এই মডেলগুলোর সুবিধা হচ্ছে এরা হচ্ছে ডোমেন সার্চিং এর জন্য খুবই ভালো মডেল। সো থ্যাংক ইউ সবাইকে, অ্যান্ড আই হোপ জিনিসটা ক্লিয়ার হয়েছে। সো ধরো যে এরকম একটা এজেন্ট যদি আমি বানাইতে চাই, ধরো যে আমার মেশিন লার্নিং ডিপ লার্নিং নলেজ আছে, সো এলএলএম এ আমি কিভাবে আসলে ট্রাবল শুট করতে পারি, ঠিক আছে? লাইক ধরো যে চ্যাট জিপিটি থেকে এই কাস্টম এজেন্টের পার্থক্যটা কোথায়? আচ্ছা, এখানে একটা ভাই কোশ্চেন করছে মাহির, উনার কোশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে নিই। আমি কিন্তু গ্রকের সার্ভিসটা ইউজ করতেছি, মানে এই না যে আমি গ্রকের ক্যাপাবিলিটিসটাও পুরোটা আমি এনহ্যান্স মানে ইউজ করতেছি। আমি এখানে যে জিনিসটা করতেছি, আমি আপনাদেরকে দেখালাম যে গ্রকের যে সার্ভিসটা ওখানে কিছু মানে ইনফরমেশন আছে যে কিভাবে ডোমেন অ্যাক্সেস করে বা কিভাবে হচ্ছে ডোমেন এক্সক্লুড করে। বাট আমাদের এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা এখানে কাস্টমাইজেশনের দিকে বেশি হাত দিচ্ছি, যে আমার মডেলটা যে জিনিসগুলো পারতো না সেই জিনিসগুলো আমি কিভাবে এনহ্যান্স করাতে পারি। যেমন আমার মডেলকে হঠাৎ করে আমি ম্যাথ সলভার বানায় দিতে পারি, আমি আমার মডেলকে হঠাৎ করে একটা স্পেশালাইজড ডক্টর বানায় দিতে পারি, আমি হঠাৎ করে আমার মডেলকে একটা জেনারেল চ্যাটবটের মতো কাজ করাতে পারি। ইভেন আমার মডেলকে যেভাবে থিঙ্ক করতেছে, থিঙ্ক করার পরে সে যেখান থেকে সোর্স গুলা আসলে কালেক্ট করে ইনফরমেশন, সেই সোর্স গুলাকে এখানে দেখাচ্ছি। সো এখানে কাস্টমাইজেশন, তারপরে হচ্ছে সিস্টেম প্রম্পট, ভিতরের ইন্টারনাল লজিক আমি জাস্ট এপিআই কিটা নিচ্ছি ওই সার্ভিস ওই মডেলটাকে কল করার জন্য, বাট লজিকটা হচ্ছে আমার। আচ্ছা ভাই, আপনার কোশ্চেনটা আরেকবার একটু রিপিট করলে আমার জন্য ইজি হয়, মাঝখানে ওনারটা সো দেখছিলাম লাইক তো। আমি যদি এরকম একটা এজেন্ট বানাইতে চাই, ধরো আমার কাছে আমি মেশিন লার্নিং ডিপ লার্নিং জানি, জেনারেটিভ এর কনসেপ্ট জানি, তো এরকম একটা এজেন্ট বানাইতে গেলে এলএলএম এর কি কি বিষয় এক্সপ্লোর করতে হবে, ঠিক আছে? এটা একটু ডিটেলসে বলো। আচ্ছা, আমি যদি একটা এজেন্ট বানাতে চাই, আমি একটা রোড ম্যাপ দেখাই, সেটা মেবি আর একটু ইজি হবে। So, আমি স্ক্রিনটা শেয়ার দেই। আচ্ছা, পিডিএফ একটা ওপেন করছি, আপনারা দেখতে পাচ্ছেন? ভাইয়া একটু কনফার্ম করেন। আচ্ছা, সো আমরা এখন এই রোড ম্যাপটা সম্পর্কে একটু জানি, যে আমি একটা ট্রেন্ড এআই এজেন্ট বানানোর জন্য লেটস সে আমাদের রোড ম্যাপটা কি হবে। সবার প্রথমে আমাদের আসলে প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। লেটস সে আমার ক্লায়েন্ট আসলো আমার কাছে, একটা অ্যাপ্লিকেশন সে বানাবে। এখন সেই অ্যাপ্লিকেশনটা সবচেয়ে প্রথম জিনিসটা আমাকে চিন্তা করতে হবে যে ওই অ্যাপ্লিকেশনটার প্রবলেম স্টেটমেন্টটা কি, অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি কি প্রবলেমগুলো সলভ করতে চায় সেটা আমাকে ক্লিয়ার হতে হবে, এবং এটার স্কোপটা কি, যে এটা আমি কিভাবে আসলে এটা মানুষের কাছে ছড়াই দিব, বা এটা কিভাবে আসলে আমি ফাইনাল পর্যন্ত যাব, সেটার প্ল্যানিংটা আমাকে প্রথমে সাজাতে হবে। সো আমার প্ল্যানিংটা প্রথমে একদম সেট আপ করে ফেলতে হবে, যে আমার প্রবলেম স্টেটমেন্ট গুলো কি, সেগুলোকে আমি কিভাবে ডিল করব, প্রিভিয়াস যারা এই প্রবলেম গুলো সলভ করছে বা এই ধরনের অ্যাপ্লিকেশন বানাইছে তারা কি করছে সেগুলোর সম্পর্কে আমার রিসার্চও করতে হবে। দেন আমার এই কাজগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমাদের যেটা দেখতে হবে যে আমাদের ডেটা কিভাবে গ্যাদার করা যায়। লেটস সে আমি যদি কেগেল থেকে জিনিসটা করি, সেটা হয়তো বাংলাদেশের পার্সপেক্টিভে ওই ইন্টারন্যাশনাল ডেটা সেটটা হয়তো কাজ করবে না। সো বাংলাদেশের পার্সপেক্টিভে যদি ডেটা দরকার হয় তাহলে আমাদের হয়তো র ডেটা কালেক্ট করতে হবে, দ্যাট ইজ হয়তো সার্ভে করতে হইতে পারে বা মানুষের কাছে গিয়ে গিয়ে হচ্ছে ডেটা নিতে হইতে পারে। সো ওই ধরনের ডেটা আমাদের অবভিয়াসলি লাগবে, এবং আমি সবসময় প্রেফার করি আপনি কখনো কোনো অ্যাপ্লিকেশন বানালে, লেটস এ কোনো ক্লায়েন্টের অ্যাপ্লিকেশন বানালে আপনি র ডেটা নিয়ে কাজ করেন, তাহলে রিয়েল টাইম ডেটা আমরা আসলে অ্যাকচুয়ালি পাই। এনিওয়ে, এরপর আমাদের রেলেভেন্ট ডেটা, আমার ডেটা কাজের জন্য যে ডেটা
সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। লেটস আমি একটা ম্যাথ সলভার বানাতে চাই, আমি বাংলাদেশের জন্য একটা ম্যাথ সলভার বানাতে চাই, বাংলাদেশের এইচএসসি এসএসসির যে প্রবলেমগুলো সেগুলো সে সলভ করতে পারবে। এখন আমি যদি এটা ইংলিশ মিডিয়ামের কোনো একটা ডেটা সেট কালেক্ট করি তাহলে তো কাজ করবে না, আমাদের বাংলা মিডিয়ামের ডেটা সেটই কালেক্ট করতে হবে বা ইংলিশ ভার্সনের ডেটা সেট কালেক্ট করতে হবে। সো ওইরকম একটা রেলেভেন্ট ডেটা সেট আমাদের দরকার। তারপরে ডেটা সেট পাওয়ার পরে আমাদের আসলে ডেটা সেটে অনেক ধরনের ক্যারেক্টার্স, ইউআরএল, এই ধরনের প্রবলেমেটিক জিনিসগুলো রয়ে যায় যেগুলোকে আমার ক্লিন করতে হবে। মানে ধরেন ডলার সিম্বল চলে আসছে, @ সিম্বল চলে আসছে, এগুলো হচ্ছে ডেটা সেটের ভিতরে থাকলে এগুলো নয়েজ ক্রিয়েট করে, এবং আপনি যদি এগুলো দিয়ে মডেল ক্রিয়েট করেন তাহলে হচ্ছে সেটা আসলে ভালো কাজ করবে না। সো আমাদের প্রি প্রসেসিং পার্টটা দেখতে হবে, এবং সবচেয়ে সময় বেশি লাগে আর ডেটা সেটের থেকেও আমার কাছে আমার যেই চিন্তাটা মনে হয় যে প্রি প্রসেসিং এর পার্টটা বেশি সময় লাগে, কারণ এখানে অনেক থিঙ্কিং করতে হয়। আপনি একটা এআই মডেল বিল্ড করতে পারবেন, সেটাকে ডিপ্লয় করতে পারবেন, ট্রেন করতে পারবেন, সবকিছু করতে পারবেন, বাট আপনি যদি ডেটা সেটটাকে প্রি প্রসেসই ঠিক করে না করেন বা আপনার ওইটার প্রতি আইডিয়া নাই, তাহলে আপনার মডেল বিল্ড করে খুব একটা লাভ হবে না। সো প্রি প্রসেসিংটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই পয়েন্টটাকে সবসময় মাথায় রাখতে হবে যে প্রি প্রসেসিং এর জন্য একটু বেশি সময় লাগতে পারে। দেন আমি প্রি প্রসেসিং করে ফেলার পরে আমি যখন ফাইনালি একটা ক্লিন ডেটা সেট পেয়ে যাব, তারপর আমি দেখব যে আমার এই কাজটার জন্য, ক্লায়েন্টের এই কাজটার জন্য অন্যান্য যারা ডেভেলপাররা আছে তারা প্রিভিয়াসলি কি কি মডেল ইউজ করছে, সেই মডেলগুলো আমি অ্যানালাইসিস করব। আমি সেই মডেলগুলোর থেকে হয়তো একটা মডেলকে আমি চুজ করলাম, একটা প্রি ট্রেন মডেলকে আমি চুজ করলাম। এই প্রি ট্রেন মডেল, একটা মডেল যেটা অলরেডি বিল্ড করা, সেই মডেলটাকে আমি আমার ডেটা সেটের উপরে ট্রেন করাবো, এটাকে বলা হয় ফাইন টিউনিং। সো আমি একটা এক্সিস্টিং মডেলকে আমার ডেটা সেটের উপর এক্সপার্টিস করব, এক্সপার্টিস বাড়ায় তারপরে আমি নতুন একটা মডেল জেনারেট করব। এই নতুন মডেলটাকে জেনারেট করার পরে আমার কিছু এভালুয়েশন ক্রাইটেরিয়া আছে। এভালুয়েশন ক্রাইটেরিয়া গুলো কি কি, যেমন অ্যাকুরেসি কেমন, F1 স্কোর, তারপরে BLEU, এটা একটা স্কোর, এরকম অনেকগুলো LLM এর জন্য এভালুয়েশন ক্রাইটেরিয়া আছে। এগুলোর পাশাপাশি আমাকে আরো কিছু জিনিসের উপর খেয়াল রাখতে হবে, যে সে রেসপন্স গুলো যে জেনারেট করতেছে, লেটস সে একটা কোশ্চেন করলে সে অ্যান্সার দিচ্ছে, সেটা আসলে সে ঠিক অ্যান্সার দিচ্ছে কিনা। সো একটা হিউম্যান লেভেলারের ইম্পর্টেন্স এখানে চলে আসে, যে হিউম্যান আসলে এটা চেক করে যে সে ঠিকঠাক অ্যান্সার দিচ্ছে কিনা। সো দেন আমার মডেলটা যখন ফাইনালি আমি স্যাটিসফাইড হব, আমার ক্লায়েন্টও যখন স্যাটিসফাইড হবে যে না আমার মডেল ঠিকঠাক কাজ করতেছে, ঠিকঠাক রেসপন্স দিচ্ছে, মডেলটাকে আমার সেভ করতে হবে। সো ট্রেনিং করার পরে মডেলটাকে যদি আমরা সেভ না করি তাহলে যেটা হবে আমরা ইনফারেন্স করতে পারবো না। সো মডেলটাকে সেভ করতে হবে, দেন আমাকে ওইটাকে ইনফারেন্স ক্রিয়েট করতে হবে। ওই মডেলটা ইনফারেন্স মানে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বানাতে হবে, যেখানে আমি কোনো কোশ্চেন করলে সে একটা রেসপন্স দিবে। সো সেই অ্যাপ্লিকেশনটাকে ফাইনালি আমরা যে কোনো সার্ভারে ডিপ্লয় করতে পারি। সো এটা একটা ফুল রোড ম্যাপ হতে পারে যে আমরা কিভাবে একটা এআই এজেন্ট বানাতে পারি। ভাই আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। না, মোটামুটি সবগুলা পয়েন্ট চলে আসছে, ঠিক আছে। সো এখানে আরেকটা বিষয় যদি তুমি শেয়ার করো যে মানে কখন কোন মডেলটা, স্টার অফ দ্য আর্ট কোন মডেলটা ইউজ করব, এই ডিসিশনটা আমরা কিভাবে নেই। এখানে স্টেট অফ দ্য আর্ট মডেল যদি আমি দেখতে চাই তাহলে আমি লেটস সে আমি হাগিং ফেস বলতে একটা সার্ভিস আছে, এখানে পৃথিবীতে ইনস্ট্যান্টলি অনেকে অনেক মডেল আপলোড করে, ইভেন আমি আমার মডেলগুলো কয়েকটা আপলোড করছে। সো এইখানে আপনি চাইলে এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে যে আপনি কি টাইপের টাস্ক করতেছেন। লেটস আপনি টেক্সট জেনারেশন করতেছেন, সো টেক্সট জেনারেশন রিলেটেড আপনি মডেলগুলা ফার্স্টে ঘাটাঘাটি করবেন। একটা অ্যাপ্লিকেশন হতে পারে লেটস আপনি একটা রিসার্চ পেপার সামারাইজার করবেন, যে রিসার্চ পেপার দেওয়া হবে সে হচ্ছে সামারাইজ করবে। সো আপনি চ্যাট জিপিটি কে আস্ক করলেন যে আচ্ছা হাগিং ফেসে ফ্রি রিসার্চ পেপার সামারাইজারের জন্য কি কি এক্সিস্টিং মডেল আছে, আপনি সেখান থেকে সেই মডেলগুলো লিস্ট করবেন, ওগুলাকে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে ওই মডেলগুলো সম্পর্কে আপনি ধরেন জানলেন, আপনি ধরেন একটা মডেল পাইলেন
যেটার নাম হচ্ছে ম্যাজিস্ট্রাল স্মল। এটা একটা মডেল। সো এটা পাওয়ার পরে আপনার যেটা করতে হবে যে এটা কিভাবে আসলে কাজ করে সেটা আপনাকে দেখতে হবে। এখানে কোডিং গুলো আছে, ওরা কোডিং দিয়ে দেয় এবং আপনি চাইলে এগুলোকে দেখতে পারেন। এখন এখানে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে আমরা হাগিং ফেস থেকে হয়তো মডেল চুজ করতে পারি, বা আপনার কাজটা স্পেসিফিক আমরা গুগল স্কলার থেকে মডেল আমরা চাইলে চুজ করতে পারি। লেটস সে আমি গুগল স্কলার লিখলাম, এখানে এসে আমি বললাম যে রিসার্চ পেপার সামারাইজার এলএলএম মডেল, জাস্ট আমি এখানে দিলাম মাল্টি এলএলএম টেক্সট সামারাইজেশন। সো এই রিসার্চ পেপারটা যদি আমি পড়ি তার মানে আমি বুঝতে পারবো যে ওরা কি টাইপের মডেল বানাইছে। সো আমি সেই টাইপের মডেল গুলার সম্পর্কে জানবো, জানার পরে হচ্ছে আমি নিজের মতো করে একটা মডেলকে চুজ করতে পারি যে আমি আচ্ছা এই টাইপের মডেলটা হয়তো সোর্স কোড পাচ্ছি না, কোনো সমস্যা নেই, ওইটার রিলেটেড আর কোনো ফ্রি মডেল আছে কিনা। সো এরকম অনেকগুলো সার্ভার থেকে আমরা হচ্ছে মডেল সার্চ করতে হবে। সো আমার রিসার্চ পেপার সামারাইজারের জন্য এক্সিস্টিং যে মডেলগুলো আছে সেগুলোকে ফাইন্ড আউট করতে হবে, দেন হচ্ছে আপনার ডেটা সেটের উপর সেগুলোকে ফাইন টিউন করে আপনার মতো করে একটা নতুন মডেল জেনারেট করতে হবে। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে আমি একটা কোশ্চেন একটা অ্যান্সার দিতে চাই। ডিপ্লয় করার জন্য কোন অ্যাপ্লিকেশনটা বেটার? ঠিক আছে, সেখানে অ্যাপ্লিকেশন বলতে আসলে কি বোঝাচ্ছেন জানি না, বাট ডিপ্লয়মেন্টে অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে। সো যদি আপনি ক্লাউড বেসড লেয়ারে যেতে চান, ঠিক আছে, ওইটা হলো ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী, ক্লায়েন্টের বাজেট অনুযায়ী, ঠিক আছে। ক্লায়েন্ট যদি বলে যে না আমি জিসিপি তে যাব অথবা এডব্লিউএস এ যাব এনি আদার এলস, ঠিক আছে, তো তখন আর কি আপনাকে ওই এমএল অপস এর বিষয়গুলো আর কি মেনটেন করে আপনাকে ডিপ্লয়মেন্টটা জানতে হবে। আরেকটা বিষয় হলো যে স্কেলেবিলিটি, যে ফর এক্সাম্পল এখন যে এআই এজেন্ট বানাচ্ছে সেটা হয়তো বা ইউজার সংখ্যাটা অনেক কম, ঠিক আছে, ডাটাও অনেক কম, নর্মাল চ্যাট একটা এফিকিউ বেস চ্যাটের মতো, ঠিক আছে। তখন আসলে আমরা লার্জ স্কেল ক্লাউড সার্ভারে যাই না, ঠিক আছে, কারণ যেহেতু কস্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা বিষয় হলো যে লেটেন্সি, ঠিক আছে। সো যখন আমরা ডিপ্লয় করব, ডিপ্লয় মানে যে কোনো আপনি এআই এজেন্ট আসলে তো সেখানে তো অনেকগুলা কম্পোনেন্ট একসাথে ইন্টিগ্রেট হয়। সো লেটেন্সিটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো লেটেন্সি মিনিমাইজ করার জন্য আমরা যেটা করি যে অনেক সময় নলেজ ডিএসটিলেশন করি, অপটিমাইজ করি, ঠিক আছে, যে সকল লেয়ারগুলো দরকার লাগে না ওগুলোকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, প্যারামিটার ফাইন টিউন করি। সো অনেকভাবে কি করি আমরা লেটেন্সিটা রিডিউস করার ট্রাই করি। আরেকটা রিডিউস হয় আর কি আপনার ডিপ্লয়মেন্ট এন্ড, মানে ক্লাউড বেসড এন্ডে গিয়েও আমরা লেটেন্সিটা হ্যান্ডেল করতে পারি। এটা গেল। আবার অনেক সময় অনেক এআই মডেলগুলা, এআই এজেন্টগুলো দেখা যায় যে অন প্রিমিসিসে ডিপ্লয় করতে হয়, ঠিক আছে। অন প্রিমিসিস বলতে এখানে বোঝা যাচ্ছে যে লাইক কোন একটা এজ সার্ভার, ঠিক আছে, অথবা কোনো একটা হার্ডওয়্যারের ভিতর আপনি ডিপ্লয় করবেন, ধরেন যে ন্যানো জেটসনের মধ্যে ডিপ্লয় করবেন অথবা রাসবেরির মধ্যে ডিপ্লয় করবেন, যেগুলো আর কি স্মল ডিভাইস। সো ওগুলা ক্ষেত্রে ডিপ্লয় করতে গেলে কিন্তু আপনি যে এলএলএম ইউজ করছেন লাইক ওয়েব প্ল্যাটফর্মের জন্য, এজে গিয়ে কিন্তু তখন আপনাকে ওইটাকে সাইজ কমাইতে হবে, ঠিক আছে, বিকজ প্রত্যেকটা এজ এনভায়রনমেন্টে কিন্তু সাইজের একটা লিমিটেশন আছে, ঠিক আছে। তো তখন আপনাকে টিনি মডেলগুলো ইউজ করতে হয়, স্মল মডেলগুলো ইউজ করতে হয়। যেমন এখন অনেক রিসার্চ হচ্ছে যেমন স্মল ল্যাঙ্গুয়েজ মডেল, ঠিক আছে। সামনে হয়তো বা এটা প্রোডাকশন লেভেলে একদম খুব ফাটাফাটি অবস্থায় চলে আসবে, এখন অনেক জায়গায় চলে আসছে। আর আরেকটা বিষয় হলো যে আপনি যখন এগুলো ডিপ্লয় করতে যাবেন আপনার অবশ্যই এপিআই এন্ড পয়েন্ট রেডি করতে হবে, তাই না? তো এপিআই এন্ড পয়েন্টের জন্য তখন আসলে আপনি বিভিন্ন ধরনের রেস্ট এপিআই হেল্প নিতে পারেন। এখন এটা হইতে পারে যে আপনার ব্যাকএন্ড যে পাইথন দিয়ে হবে তা না, আপনার ব্যাকএন্ড লারাভেল দিয়েও থাকতে পারে, ঠিক আছে। সো লারাভেলের সাথে আপনার যে এজেন্টের এপিআই আছে ওইটা একটা ইন্টিগ্রেশন আপনাকে করতে হবে, ঠিক আছে। আপনার আপনার অ্যাপ্লিকেশন সি শার্পেও থাকতে পারে, আপনার অ্যাপ্লিকেশন জাভাতেই থাকতে পারে, আপনার অ্যাপ্লিকেশন যেমন আমরা রিসেন্টলি একটা প্রজেক্টে কাজ করতেছি ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে আমরা কাস্টম একটা এআই এজেন্ট চ্যাটবট বানাচ্ছি, ঠিক আছে। ওকে, এখন সবাই একটু অবাক হয়েছেন না, ওয়ার্ডপ্রেসে আবার কাস্টম এআই এজেন্ট, কিন্তু এখানে আসলে ওই যে আমাদের টুলস ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে।
ঠিক আছে, ওয়ার্ডপ্রেস তো কি হয়েছে, আমার আমার এআই এজেন্টটা দেখা যাচ্ছে যে আমরা অ্যাজিউরের এপিআই ইউজ করতেছি। সো অ্যাজিউরে আমাদের এআই এলএলএমটা আছে, সো ওইটার এপিআই ইন্টিগ্রেশনটা আমরা ওয়ার্ডপ্রেসের থ্রুতে করতেছি। ঠিক আছে, সো এটা হলো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে যে কোনটা বেটার, এটা এভাবে বলা যাবে না। যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে ক্লায়েন্টের এক্সিস্টিং সিস্টেমটা কোন টেকনিক্যাল স্ট্যান্ডার্ডে বানানো, এবং ক্লায়েন্টের বাজেট কত, ঠিক আছে, এবং আপনার অ্যাপ্লিকেশনটা আসলে কতটুকু স্কেল, ঠিক আছে, এই বিষয়টা আর কি মেইন জিনিস। আরেকজন কোশ্চেন করছে যে পাইথন শিখতে হবে কিনা, খালেদ ভাই। হ্যাঁ, অবশ্যই পাইথন শিখতে হবে, কারণ আপনি যদি মোস্ট অফ দা কমিউনিটি দেখেন যারা এআই নিয়ে কাজ করে তারা আসলে পাইথন দিয়েই করে। সি শার্প দিয়ে আমরা আসলে সি শার্প সিস্টেমের সাথে আমরা এআই কে ইন্টিগ্রেট করি, বাট সি শার্প দিয়ে আমরা এআই মডেল আসলে ডেভেলপ করি না। ঠিক আছে, আচ্ছা, ওকে, রাসেলের কাছে কোশ্চেনে আসতেছি। ঠিক আছে, সো রাসেল, রেডি? আর ইউ নার্ভাস? জি হ্যাঁ, জি রেডি। নার্ভাস? তুমি নার্ভাস? নো নো নো। ওকে, নো নো। তো রাসেল, যেটা আমি বলতে চাই যে লাইক তুমি আসলে তোমার এক্সপিরিয়েন্স যতদূর হয়েছে, তুমি একটা মডেলকে ইমপ্রুভ করার জন্য কি কি চিন্তা ভাবনা করো এবং কিভাবে করো, এটা একটু বলো। আসলে একটা মডেলকে ইমপ্রুভ করার জন্য আসলে তার মোটামুটি অনেক কিছু প্যারামিটার থাকে, যেটা আসলে আহ, যেমন আমার আসলে একটা মডেল ট্রেন করার পর দেখতেছি আসলে ওই মডেলের অ্যাকিউরেসিটা আসলে আমার মানে এক্সপেক্টেড অ্যাকিউরেসি বা আমার যে বেঞ্চমার্কটা আছে সেটা ক্রস করতেছে না। সেক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে যে ওই মডেলের যে আপনার হচ্ছে লস ফাংশনটা আমি কি ইউজ করছি, তো সেটা একটু চেঞ্জ করলাম। তারপরে হচ্ছে লার্নিং রেটটা যদি আহ, কম থাকে বা সেটা একটু হচ্ছে বেশি দিলে কত হবে। তারপরে আপনার যে বিভিন্ন কল ব্যাক বা আর্লি স্টপিং, তারপরে হচ্ছে আমি হচ্ছে যে একটা মডেলের প্যারামিটারের ক্ষেত্রে হচ্ছে ব্যাচ সাইজ কত দিছি। তারপরে আসলে এটাতে মানে লেয়ার কতগুলা আছে। তো এগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। তো একটা মডেলের অ্যাকিউরেসিটা আসলে একবার ট্রেন করার পর আসলে এক্সপেক্টেড আউটপুট পাওয়া খুবই কম যায়। তো আমি আসলে বেসিক্যালি একটা মডেলকে ইমপ্রুভ করার জন্য তো এই প্যারামিটার গুলো আসলে ব্যাচ সাইজ কত ইউজ করতেছি, বা আমার যদি ইমেজ ডাটা সেট হয় সেক্ষেত্রে আমি হচ্ছে ইমেজের সাইজটা কত বাই কত নিচ্ছি। তারপরে আসলে আমার এমনিতে আসলে মডেলটা আসলে কত বড় সেটা আসলে আহ, সেটার যে লস ফাংশন গুলো আছে তারপরে সেটা একটু এদিক ওদিক চেঞ্জ করলাম। তো মোটামুটি আসলে একটা মডেলে যে এই ইম্পর্টেন্ট প্যারামিটার গুলো আছে এগুলো একটু আসলে চেঞ্জ করে করে দেখতে হবে যে আসলে আমার প্রিভিয়াস অ্যাকিউরেসির চেয়ে আসলে ইমপ্রুভ হচ্ছে কিনা। তো এইভাবে কন্টিনিউয়াসলি ট্রায়াল অ্যান্ড ইররের মাধ্যমে আসলে আমরা এই জিনিসটাকে হ্যান্ডেল করি আর কি, বা আমি একটা মডেলের হচ্ছে ইমপ্রুভ করার ক্ষেত্রে এই বিষয়গুলো আর কি ফলো করি। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের এখানে এক ভাই প্রশ্ন করছেন, আব্দুল কাইয়ুম ভাইয়া, যে হাউ টু, এখানে মনে হয় অনেকগুলা কোশ্চেন আছে, হাউ টু ওয়ার্ক সাইন্টিফিক রিসার্চ অ্যান্ড ডাটা বাই এআই। আচ্ছা, এটা মনে হয় একটা কোশ্চেন। হাউ টু ডেভেলপ সাইন্টিফিক রিসার্চ রিপোর্ট অ্যাজ এ এনভায়রনমেন্টাল কনসালটেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট ম্যানেজার। ওকে, ওকে, আপনি রিসার্চ রিপোর্ট একটা ডেভেলপ করতে চাচ্ছেন। ওকে, দেন হাউ টু ডেভেলপ অ্যান্ড এঙ্গেজ উইথ জব বাই এআই। Resource management manager. Okay, how to develop engage with job by AI, how to use climate change data in AI process, how to use data science and মেশিন লার্নিং। ঠিক আছে, সো এখানে আমার কাছে যেটা মনে হয়েছে অনেক স্কেটার কোশ্চেন। সো আমি যদি সুখদেব অ্যান্সার করবো না আমি বলবো? হ্যাঁ, আপনি বলেন। আচ্ছা, সো আপনি যদি ধরেন যে
সায়েন্টিফিক রিসার্চে, ঠিক আছে, আপনার এআই কে যদি কাজে লাগাতে চান, এখানে অনেকভাবে কাজে লাগাইতে পারবেন, ঠিক আছে। তো আমি একটা জাস্ট ছোট বলি যে লিটারেচার রিভিউ অটোমেশন, ঠিক আছে, এটা ছোট এক্সাম্পল দিই, ঠিক আছে। যেমন কিছু টুলস আছে, আপনি এটা লিখে রাখতে পারেন: সিমান্টিক স্কলার, এলিসিট, রিসার্চ রেবিট, ঠিক আছে। একটু আগে যেটা সুখদেব বললো যে একটা রিসার্চ পেপারকে সামারাইজ করা, ঠিক আছে। তো আমাদের এরকম একটা রিকোয়ারমেন্ট আসলো, তাই না ক্লায়েন্ট, সুখদেব, কয়েকদিন আগে, যে লাইক আপনার ইয়েস, ওই এআই বলছে এজেন্টে তো। আমি ধরেন যে 50টা রিসার্চ পিডিএফ আপলোড করব, ঠিক আছে, ওকে, সায়েন্টিফিক রিসার্চ। সো রিসার্চ পেপারে আসলে কি থাকে, আমরা যদি কম্পোনেন্ট গুলো চিন্তা করি, টেক্সট ডাটা থাকে, এটা হলো ওয়ান। তারপরে কি থাকে, ইমেজ থাকে, নাম্বার টু। 3 নাম্বার কি থাকে, যে আপনার এটা কি বলে, যে টেবিল থাকে, ঠিক আছে, চার্ট থাকে, তাই না। তো এইগুলো নিয়ে কি হয়, যে আমার একটা রিসার্চ পেপার তৈরি হয়, তাই না। তার মানে আপনার এআই এজেন্টকে কিন্তু এই বিষয়টা লার্ন করাইতে হবে, যে সে আসলে একটা পিডিএফ থেকে, একটা ডকুমেন্ট থেকে সে আসলে ইমেজের ইমেজটা বুঝতে পারতেছে কিনা, সে আসলে চার্টটা বুঝতে পারতেছে কিনা, ঠিক আছে। সো দেখা যায় যে আপনাকে এই ক্ষেত্রে কিন্তু মাল্টি মডাল এআই এজেন্ট ইউজ করতে হবে। সো মোটামুটি আমাদের যে ধরেন যে এক্সিস্টিং যে এলএলএম মডেলগুলো আছে, ওগুলো সবই আসলে মাল্টি মডেল। বাট দেখা যায় যে আপনি যদি রিজনিং বেসড কাজ করতে চান, গ্রকটা খুব ভালো রেজাল্ট দেয়, ঠিক আছে, গ্রকটা খুব ভালো রেজাল্ট দেয়। আবার যদি আপনি ইমেজ টাইপ কাজ করতে চান, ঠিক আছে, ইমেজের ডাটাগুলোকে এক্সট্রাক্ট করতে চান, টেবিলের ডাটাগুলোকে এক্সট্রাক্ট করতে চান, তখন কিন্তু ওপেন এটা খুব ভালো আউটপুট দেয়, বুঝতে পারছেন। সো ওইটা তখন কম্পেয়ার করতে হয় যে আমি কি করব, যে আমার যে এই এজেন্ট এলএলএমটা আছে অথবা এলএলএম মডেলটা আছে, ওখানে কিন্তু আমাকে এই নলেজ বেসটা দিতে হবে যে তুমি যেন টেক্সট ডাটাকেও সামারাইজ করতে পারো, ইমেজকেও সামারাইজ করতে পারো, তারপর কি করতে পারো, টেবিলকেও সামারাইজ করতে পারো, এবং লাইক ওইটাকে কি বলে, চার্টকেও সামারাইজ করতে পারো। সো যখন আপনার এই 4টা জিনিস আপনি মেক শিওর করবেন যে আমার এআই এজেন্ট এগুলো সামারাইজ করতে পারে, তখন দেখবেন যে আপনি যে কোনো সাইন্টিফিক রিসার্চ সামারাইজ করতে চান, আপনি পারবেন ইনশাল্লাহ। এবং এখন এই যে সাইন্টিফিক রিসার্চ, আমি যে কয়েকটা টুলস বলছি, ঠিক আছে, সিমান্টিক স্কলার, ঠিক আছে, এই ধরনের এলিসিট, এই ধরনের টুলস গুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে আসলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কাজ করতেছে। এবং রিসেন্টলি আমিও রাসেলকে একটা কাজ দিই, তাই না, যে আমরা একটা আমার একটা ট্রানজেকশন ব্যালেন্স শিট দিই, রাইট। তো রাসেলকে আমি বলি যে ওখান থেকে এই যে এপিআই মাধ্যমে, এলএলএম এর মাধ্যমে আমাকে সবগুলো ডাটা নিয়ে এসে এক্সেলে নিয়ে আসো, ঠিক আছে। তো রাসেল কিন্তু করতে পারছে। তো এটা আর কি প্রথম কোশ্চেন। দ্বিতীয়, সেম, হাউ টু ডেভেলপ সাইন্টিফিক রিসার্চ রিপোর্ট, সেম অ্যান্সার। আর হলো হাউ টু ইউজ ক্লাইমেট চেঞ্জ ডাটা ইন এআই প্রসেস। এখন কথা হলো যে আপনি যে ক্লাইমেট চেঞ্জ ডাটার কথা বলতেছেন, এটা কোন পারপাসে? আপনি কি কোনো ফরকাস্টিং টাইপের কিছু করতে চাচ্ছেন, যে আপনি ধরেন যে এক্সিস্টিং অথবা প্রিভিয়াস ক্লাইমেট চেঞ্জের ডাটা ইউজ করে আপনি হয়তো বা আগামীকাল কিরকম ক্লাইমেট থাকতে পারে, অথবা আগামী 2 বছর পরে এই সময় কিরকম হইতে পারে, এরকম যদি ফরকাস্টিং করতে চান, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, প্রেডিক্টিভ অ্যানালিসিস বেসড মডেলগুলোকে ইউজ করতে হবে, ঠিক আছে। এটার জন্য কিন্তু আপনার হিস্টোরিক্যাল ডাটাগুলো দরকার লাগবে, ঠিক আছে। ওই হিস্টোরিক্যাল ডাটাগুলো অ্যানালাইসিস করে কিন্তু আপনার একটা ফরকাস্টিং মডেল ডিজাইন করতে হবে। তো এটা আমি একটা এক্সাম্পল দিলাম। সো আপনি ক্লাইমেট চেঞ্জ ডাটা দিয়ে আসলে কি করতে চাচ্ছেন, এটা আসলে আমরা ক্ল্যারিফাইড না, ঠিক আছে, বাট আমি একটা জাস্ট আপনাকে সামারি দিলাম। আরেকটা হইলো যে হাউ টু ইউজ ডাটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং। সো আসলে আপনি যখন এগুলা কাজ করতে যাবেন, আপনার তো বাই ডিফল্ট ডাটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং করতে যাবেন। বাট অ্যাকচুয়ালি ধরেন যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আমরা যখন দেখি যে আমার একটা কোম্পানিতে ডাটা অ্যানালিস্ট দরকার, তখন আসলে আপনার যে স্কিলটা থাকতে হবে সেটা হলো নাম্বার ওয়ান স্কিল হলো যে আপনার এসকিউএল খুব ভালোভাবে জানতে হবে। নাম্বার টু হলো আপনাকে এক্সেল ভালোভাবে জানতে হবে। কারণ কি, বাংলাদেশের মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিতে কিন্তু এক্সেল ডিপেন্ডেন্ট, ঠিক আছে, আমরা এক্সেলে ডাটাগুলো রাখি। আবার এরপরে হলো ডাটাবেজে ডাটাগুলো রাখি। ডাটাবেস থেকে ডাটাগুলো ফেচ করার জন্য আপনার কিন্তু এসকিউএলটা খুব ভালোভাবে জানতে হবে। দেন এগুলো থেকে আপনি যখন ভিজুয়ালাইজ করতে যাবেন, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, বিভিন্ন ভিজুয়ালাইজেশনের টুলস আছে। আমরা যখন
পাইথন ইউজ করি, ম্যাটপ্লটলিব আছে, সিবর্ন আছে, তাই না? তারপর আরো কিছু ইন্টারেক্টিভ চার্ট সিস্টেম লাইব্রেরি আছে। আপনি যদি কোয়েরি পাওয়ার কোয়েরি ইউজ করতে চান, আপনি কিন্তু পাওয়ার বিআই ইউজ করতে পারেন, এটার অনেক ডিমান্ড। ঠিক আছে, তারপরে ধরেন যে অনেক জায়গায় যেটা হয় যে ট্যাবলি ইউজ করে। ঠিক আছে, সো এরকম ধরেন যে বেশ কিছু টুলস আছে, এই টুলস গুলো সম্পর্কে আপনি ভালোভাবে জানবেন। যখন আপনি এগুলো শিখে ফেলবেন, এটার পরে আপনার কাজ আসে মেশিন লার্নিং। সো মেশিন লার্নিং কখন লাগবে? ওই আমি বলে দিলাম যে যখন আপনি ওই যে ধরেন যে আপনার কাছে ধরেন যে প্রায় 10 বছরের সেলস ডাটা আছে, ঠিক আছে, অথবা 5 বছরের সেলস ডাটা আছে। এখন আপনি কি করতে চান? অথবা 5 বছরের মার্কেটিং ডাটা আছে। সো আপনাকে একটা বলে দিল যে এটা অ্যানালিসিস করে আমার নেক্সট 2 বছরে আসলে সেলস ফরকাস্টটা কেমন হতে পারে, এটা রেজাল্ট দাও। এখন এটার জন্য কি করতে হবে? আপনার মেশিন লার্নিং এর এই ডাটাগুলো দিতে হবে, সেলস ডাটাগুলো, যে আমার এই প্রিভিয়াস ডাটাগুলো আছে, এগুলো থেকে আমার কিরকম আসতে পারে। তো তখন আপনার ওই ডিজায়ার্ড যে মেশিন লার্নিং মডেল আছে, ওগুলাকে ইউজ করে আপনি কি করবেন? ফরকাস্ট রেজাল্টটা দিবেন। ঠিক আছে, তো আশা রাখি আব্দুল কাইম ভাই অ্যান্সার পেয়েছেন। যদি আপনার কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ করতে পারেন। তো আমি এখন কিছু জিনিস শেয়ার করতে চাই, যেহেতু প্রায় 11:17 বেজে গেছে, যে আমাদের আপকামিং যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো সম্পর্কে যদি একটু ডিটেলসে বলতে চাই। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়া সুখদেব? জি ভাইয়া। ওকে, সো বেসিক্যালি আপনি যদি innovativeSkillsBD.com এ যান, ঠিক আছে, আপনারা যদি এআই মেশিন লার্নিং এ ধরেন যে এই স্কিলটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আমি ইনশাল্লাহ খুব ভালোভাবে বলতে পারি ইনোভেটিভ স্কিলস খুব ভালো একটা প্ল্যাটফর্ম। কারণ কি, আমরা শুধু ট্রেনিং দেই না, আমরা ক্লায়েন্টের সাথে কাজ করি। ঠিক আছে, এবং আমাদের যে রিসোর্স পুলটা আছে, এখানে কিন্তু সবাই মেশিন লার্নিং সেক্টরে কাজ করতেছে। তার মানে আপনি যখন এখানে এসে শিখতে আসবেন, তখন কিন্তু আসলে আপনি রিয়েল লাইফ একটা ফ্লেভার পাবেন, নলেজ পাবেন, ফাউন্ডেশনটা স্ট্রং হবে। সো আপনি যদি এনএলপিটা দেখেন, ঠিক আছে, সো আমাদের এনএলপি তে ধরেন যে আপনি মেশিন লার্নিং, আমরা এতক্ষণ যে কথা বললাম যে এলএলএম শেখার আগে যা যা করতে হবে, একদম ফাউন্ডেশন থেকে এখানে কিন্তু শুরু করা হয়। ঠিক আছে, তো আমি কমেন্ট বক্সে এটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখতে পারেন। আরেকটা বিষয় হলো যে খুবই ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমরা আসলে কিভাবে সাপোর্ট দেই, তাই না? এটা কিন্তু অনেক জায়গায় যেটা হয় যে সাপোর্টের কথা বলে, বাট সাপোর্টটা কিন্তু ঠিকভাবে পাওয়া যায় না। ঠিক আছে, সো আমরা যদি ধরেন যে আমাদের এই গ্রুপটা যদি দেখাই, জব অ্যান্ড ফ্রিল্যান্সিং গ্রুপ, তো এটা আমাদের জব অ্যান্ড ফ্রিল্যান্সিং গ্রুপ, যেখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের বিভিন্ন জব পোস্ট হয়, ফ্রিল্যান্সিং কাজের পোস্ট হয়, আমরা হেল্প করি। ঠিক আছে, যেমন দেখেন সে আমাদের তোষক কিন্তু আমাদের মেশিন লার্নিং কমিউনিটির। ঠিক আছে, সো সে রিসেন্টলি গত 2 মাসে আমাদের এখান থেকে 81,500 টাকার প্রজেক্ট করছে। সো এখানে আরো অনেকে আছে, যেমন আমি যদি ছবি দেখাই, ঠিক আছে, সেগুলো আমি দিয়ে রাখতে বলছি যাতে আমি আপনাদেরকে শেয়ার করতে পারি। সো দর্শক আছে, সে গত 2 মাসে 81,500 টাকার প্রজেক্ট পেয়েছে। জান্নাতুল মায়েশা 49,800 টাকার প্রজেক্ট। তানভীর 41,500। মাহাদি 52,000 টাকা। রিফাত রিসেন্টলি জব পেয়েছে মালয়েশিয়ার একটা কোম্পানিতে। হাসনাইন আলী, সেও রিসেন্টলি জব পেয়েছে ভিভাসপ লিমিটেডে। ইমরুল ভাই, ঠিক আছে, সেরকম কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ অনেকেই বিভিন্ন জায়গায় পাচ্ছে, তাদের ক্যারিয়ারকে কিন্তু বুস্ট করতে পারতেছে। আবার দেখেন রিসার্চেও কিন্তু আমরা মানুষদেরকে হেল্প করতে পারতেছি। ঠিক আছে, সো এখানে যে মেসেজটা আমি দিতে যাচ্ছি, যে আসলে আপনি যে আমাদের এখানে কোর্স করলেই যে আপনি অনেক বড়লোক হয়ে যাবেন তা না। দিস ইজ নট দ্য মেসেজ। মেসেজ হলো যে আপনার কি দরকার, আপনি প্রপারলি শিখতে পারতেছেন কিনা, এটা আর কি মেক শিওর করা। এটা আমাদের মেক শিওর করতে হবে। 2 নম্বর হলো যে আপনি প্রপার সাপোর্ট পাচ্ছেন কিনা। এই দুটো জিনিস আপনি যখন পেয়ে যাচ্ছেন,
থার্ড যে পয়েন্টটা আসে, আপনি প্রপারলি আসলে এফোর্ট দিচ্ছেন কিনা। তো এই প্রপারলি এফোর্টটা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। এই প্রপারলি এফোর্ট যদি আপনি না দেন, আপনাকে আমি যতই ভালোভাবে শিখাই, সবাই আপনাকে আপনি কিন্তু ভালো জায়গায় ইউটিলাইজ করতে পারবেন না, আপনাকে এফোর্ট দিতে হবে, ঠিক আছে। আজকে যদি বলি যে রাসেল কেন জব পেলো, আরেকজন কেন পাচ্ছে না, আরেকজন কেন ঝরে গেল, যে এফোর্টের অভাব, ঠিক আছে। আরেকটা বিষয় হলো যে যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং, যে আপনি যে শিখতেছেন এটা কিন্তু মানুষকে জানাইতে হবে। এই জানানোটা কিন্তু আপনাকে অবশ্যই মানে জরুরি, যে আপনি নেটওয়ার্কিং এর মাধ্যমে মানুষকে জানাবেন, এই পার্সোনাল ব্র্যান্ডিংটা করবেন। তো এরকম একটা প্ল্যাটফর্ম ইনশাল্লাহ আপনি ইনোভেটিভ স্কিলসে পাবেন। এটা আর কি মোটামুটি আমাদের সামারি। আর রোড ম্যাপটা বিজয় ভাই অলরেডি প্রথম দিকে বলে দিছি, একটু কাইন্ডলি প্রথম দিকে ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ। আর ফারানা আপু বলছিল যে চ্যাট জিপিটি যেমন রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিস করে, ঠিক আছে, এমন কোন এলএলএম মডেল নিয়ে কাজ করেছেন? আচ্ছা, চ্যাট জিপিটি রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিস করে, এটা বলতে আপনি কি বুঝাইছেন? সো চ্যাট জিপিটি যেটা করে, যে কোনো জিপিটি মডেল, ঠিক আছে, এটা যদি আমি বলি, তাদের একটা ব্যাকবোন আছে, যেই ব্যাকবোনের নাম হলো ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং, ঠিক আছে, যেটাকে বলা হয় ফিডব্যাক বেসড লার্নিং, ঠিক আছে। তো তারা কি করে, যে প্রতি মুহূর্তে তারা ধরেন যে ওই রিয়েল টাইম ডাটাগুলোকে যখন ফেচ করে নিয়ে আসে, তখন তারা কি করে, ডিপ আরএল এর মাধ্যমে ওইটাকে অ্যাডাপ্ট করায়, কথা বুঝছেন? সো এটা ধরেন যে আপনি যদি ডিপ আরএল নিয়ে একটু পড়াশোনা করেন, ঠিক আছে, ডিপ আরএল এর সাথে আপনি কি করবেন, এলএলএম মডেলটাকে ইন্টিগ্রেট করবেন, ঠিক আছে। তো এটার অনেক বেশ কিছু মডেল আছে, আমি এটা কমেন্টে লিখে দিব। সো ওইটা ধরেন যে আপনি লার্ন করতে পারেন, ঠিক আছে। বাট এই যে আপনি যখন বলছেন রিয়েল টাইম, তার মানে কি আপনার কি রিয়েল টাইম এনভায়রনমেন্ট আছে, ঠিক আছে, আপনি কি রিয়েল টাইম সেট আপ করছেন, রিয়েল টাইম ডাটা কালেকশনের স্ক্রিপ্টটা কি আপনার লেখা আছে, ঠিক আছে। তো আপনি তারপর কি করবেন, রিয়েল টাইমে ধরেন যে কিছু স্ক্রিপ্ট লিখলেন, ফর এক্সাম্পল আপনি দারাজ থেকে কিছু ডাটা ধরেন যে 1 ঘন্টা পর পর সে রিয়েল টাইম কালেক্ট করবে, কালেক্ট করে আপনি কি করবেন, ওই আপনার ডিপারএল এবং এলএলএম মডেল যেখানে একসাথে এমবেড করা আছে ওখানে দিয়ে ফাইন টিউন করবেন, ঠিক আছে। সেটা আর কি সাজেশন। বাংলাদেশে কি রিয়েল টাইম ডাটা অ্যানালিসিস মেশিন লার্নিং কাজ হয়, যেমন অ্যামাজন গুগলে কাজ করে, সেরকম কাজ কি আপনারা করেন? আমরা আপাতত তো আসলে আমাদের যে ক্লায়েন্ট বেস কাজগুলো আছে, সেখানে আমরা আপাতত কোনো রিয়েল টাইম ডাটা অ্যানালিসিস করি না। বাট আমাদের কম্পিউটার ভিশনে একটা প্রজেক্টের কাজ চলতেছে, যেখানে আমরা লাইভ স্ট্রিম ডাটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো প্রজেক্টটা আমরা বলবো না প্রাইভেসি ইস্যু কারণে, বাট ওখানে আমাদের লাইভ স্ট্রিমের কাজ হচ্ছে যে, যেটার মাধ্যমে ধরেন যে ওই লাইভ স্ট্রিম অ্যানালাইসিস করে আমরা কম্পিউটার ভিশন এবং ডিপ লার্নিং এর মাধ্যমে কিছু রেজাল্ট দিচ্ছি, ঠিক আছে। তো এটাই আর কি। আপনার যদি মনে হয় যে আপনি কম্পিউটার ভিশন অথবা আপনার কোনো রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে, আপনি আমাদের সাথে কোলাবোরেট করতে চান, ইউ আর ওয়েলকাম ইনশাল্লাহ, ঠিক আছে। সো আর কারো যদি কোশ্চেন না থাকে, রাসেল সরকার শেষ কোশ্চেনটা করতে চাই, যে তুমি যেহেতু ইনোভেটিভ স্কিলস, তুমি মোটামুটি আমি জানি যে তুমি বিভিন্ন প্ল্যাটফর্মে এঙ্গেজ থাকো তোমার নলেজটাকে ইনহ্যান্স করার জন্য, মাশাল্লাহ, ঠিক আছে। সো লাইক এখানে তো অনেক নিউ কামার আছে, তো হোয়াটস ইওর রিকমেন্ডেশন? আসলে যারা মানে বিগিনার এবং আসলে চিন্তা করতেছে যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য, তো আমার আমার দিক থেকে আসলে আমি বলবো যে ইনোভেটিভ স্কিল একটা বেস্ট চয়েস হবে তাদের জন্য। শুধু এটা হচ্ছে মুখে বলা না, এখানে আসলে প্রথমত যেই সাপোর্টটা পাবে সেটা হচ্ছে কন্টেন্ট গুলা আলহামদুলিল্লাহ খুব ভালো মানের। কারণ আহ, অন্য অন্য জায়গায় যেটা হয় সেটা হচ্ছে যে আপনার কম্পিউটার ভিশন, এনএলপি, জেনারেটিভ এআই বা সবগুলাকে আসলে এক জায়গায় শেখানো হয়, সেক্ষেত্রে আসলে আহ, কোনো একটা টপিকসে খুব ভালোভাবে মানে জানাটা খুব টাফ হয়ে যায়। তো এক্ষেত্রে হচ্ছে ইনোভেটিভ স্কিলে আমি যেটা আসলে যখন এখানে লার্নার ছিলাম বা স্টুডেন্ট এখনো আছি, তো এখানে যেটা দেখলাম যে আসলে প্রত্যেকটা ডোমেইনের আসলে আলাদা আলাদা আসলে কোর্স, এবং আসলে এক একটা কোর্সের আসলে
3 থেকে 4 জন করে আসলে খুবই অভিজ্ঞ ইনস্ট্রাক্টর আছে। যেমন আমাদের কম্পিউটার ভিশন কোর্সে ছিল মোটামুটি 4 থেকে 5 জন, এবং হচ্ছে যেমন স্পেশালি ফাইম ভাই আছেন, তার তো কম্পিউটার ভিশনের বস, ওনার অনেক দিনের স্কিল। নাজমুস সাকিব ভাই, ওনার তো আসলে কি বলবো, ডিফিউশন মডেলের এরকম সেরা ক্লাস আসলে কোথাও পাই নাই, বা আসলে ক্লাস হয়ই নেই। তো এরপরে আসলে হচ্ছে যেমন আমাদের টেনসর ফ্লো পাইটর্স এর আমাদের আলাদাভাবে শেখানো হইতো, এবং আসলে এগুলোর স্পেসিফিক প্রজেক্ট থাকতো। তো এগুলো আসলে ক্লাস বা কন্টেন্টের বিষয়গুলো। এরপরে আমি যেটা বলবো যে আসলে প্রজেক্ট করার পাশাপাশি যখন আসলে দেখা যায় যে আমি মোটামুটি আসলে কোনো একটা প্রজেক্ট, ক্লায়েন্টের প্রজেক্ট করার জন্য আসলে উপযুক্ত, তখন দেখা যায় যে আসলে আমি যেমন জব এন্ড ফ্রিল্যান্সিং যে গ্রুপটা আসলে আপনি দেখাইলেন, তো এখানে আসলে দেখা যায় যে অনেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জবের হচ্ছে পোস্ট আসলে শেয়ার করে। তো এখানে আমি আসলে অ্যাপ্লাই করতে পারবো। তারপরে দেখা যায় যে ক্লায়েন্টের ছোটখাটো কোনো প্রজেক্ট থাকে, যেমন তৌশক, তারপরে মাইশা আপু, এনারা আসলে অনেক প্রজেক্ট করছে বা আমিও করছি। তো এখানে আসলে ক্লায়েন্টের সাথে হচ্ছে এঙ্গেজ থাকার, তারপরে কিছুদিন আগে তানভীর ভাইয়া উনি আসলে প্রফেসরের সাথে আসলে পেপার পাবলিশ করলো। তো এই যে অপরচুনিটি গুলা আসলে একসাথে পাওয়া, তো আমি যদি আসলে ডেভেলপমেন্টে স্কিল হই, দেখা যায় আমি ডেভেলপমেন্টের কাজ এখানে করতে পারবো, এবং আসলে ক্লায়েন্টের সাথেই করতে পারবো, এবং এখান থেকে আমি আসলে শুধু কোর্স করা না, বাট এখানে আমি আর্ন করারও সুযোগ পাচ্ছি আমার স্কিলের কারণে। যেটা আসলে আমি অন্য মাল্টিপল প্ল্যাটফর্মের সাথে এঙ্গেজ আছি, যেখানে আসলে এইরকম কমিউনিটি সাপোর্টটা পাওয়া আসলে খুবই টাফ। বা দেখা যায় যে আমি কোনো একটা প্রবলেমের জন্য আসলে মেসেজ দিয়ে রাখলাম, আসলে আমি রেসপন্স পাচ্ছি একদিন বা 2 দিন পর, বা আসলে দেখা যায় যে এর মধ্যে আসলে আমার লার্নিং এর যে আসলে গ্রোথটা, বা ভিতর থেকে যে আসলে লার্নিং এর যে আমার যে ইচ্ছা বা মোটিভেশনটা, দেখা যায় যে এই জায়গাতে একটু আসলে নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে যে ইনোভেটিভ স্কিলটা একটা অন্যতম প্ল্যাটফর্ম, যে আমি হচ্ছে নলেজ আসলে, বা আমি আসলে প্রজেক্ট করতেছি, এবং আসলে আমার নলেজটা দিনের পর দিন এনহ্যান্স করতেছি, পাশাপাশি আমি আসলে ক্লায়েন্টের প্রজেক্ট করার হচ্ছে সুযোগ পাচ্ছি। এখান থেকে আমার ছোটখাটো হলেও আমার আর্নিংও হয়, এবং আসলে দেখা যায় যে আমার স্কিলটাকে আমি আসলে এক ধাপ সামনে আগায় নিতে পারি, যেটা আসলে রিয়েল লাইফের। আবার এখানে আরেকটা বিষয় আছে, শুধু শিখলেই হয় না। তো দেখা যায় যে ক্লায়েন্টের কাজ করলে আরেকটা বিষয় খুবই ভালোভাবে অর্জন হয়, সেটা আছে ডেডলাইন, মানে ডেডলাইন মিট করা, যে আহ, যে আসলে ইয়াটা, তো সেটাও আসলে তৈরি হয় অটোমেটিক। তো এটাই আমি বলবো যে কেউ যদি আসলে চিন্তা করে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন সেক্টরে, যেমন এনএলপি বলেন বা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ভিশন, তো এগুলোতে কাজ করবে, কিংবা জেনারেটিভ এআই, তো সবকিছু বিবেচনায় তো আমি অবশ্যই রিকমেন্ড করব যে আসলে ইনোভেটিভ স্কিলটা তার জন্য একটা বেস্ট চয়েস হবে। কারণ আসলে আমি তার প্রমাণ, শুধু কথায় না। তো আসলে আমি তো বললাম যে আসলে একটা করে কোর্সে আসলে 4 থেকে 5 জন আসলে এক একজন এক একটা পার্টে স্পেশালিস্ট, সো উনি দেখা যায় যে ওই পার্টটা নিচ্ছে। এবং আমি যদি কোনো প্রজেক্ট করতে চাই, সেখানে হেল্প পাচ্ছি, আমি রিসার্চ করব, তার জন্য আলাদা একটা কমিউনিটি আছে, সেখানে হেল্প পাচ্ছি। ইভেন আসলে এরপরেও আসলে বুট ক্যাম্প আছে, যেখানে আসলে আমি এন্ড টু এন্ড রিয়েল লাইফের প্রজেক্ট করতে পারতেছি, আসলে ইন্ডাস্ট্রিতে আসলে যেই ধরনের প্রজেক্ট করানো হয়। এবং শুধু প্রজেক্টেই না, আহ, আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আমাদের হচ্ছে ক্লাউড বেজ বিভিন্ন নলেজ আসলে আমাদের এই গ্রুপগুলোতে শেয়ার করা হয়, যেটা আসলে দেখা যায় যে আমি শেখার একটা ভালো একটা হচ্ছে উইন উইন সিচুয়েশন যাকে বলি, এখান থেকে আমি পাচ্ছি। সো যারা আসলে নিউ কামার আছে বা চিন্তা করতেছে, সো ইনোভেটিভ স্কিলে যদি আসে সে, আমার মনে হয় যে আমি এখান থেকে লাভবান হয়েছি। তো ইনশাল্লাহ হয়তো সেও আর কি এখান থেকে উপকৃত হবে ইনশাল্লাহ। এটা আমার আর কি পার্সোনাল ওপিনিয়ন। ওকে। সো আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে আমাদের ধরেন যে যেটা বললো যে প্রত্যেকটা মানে কোর্সে আমাদের ইন্ডিভিজুয়াল মাল্টিপল টিচার থাকে। সো ধরেন যে আমাদের এনএলপি তে আমি ক্লাস নেই, তারপর সুখদেব নেয়,
এদিকে ধরেন যে আমাদের সিয়াম আছে, সিয়াম ভাই আছে। এরকম মাল্টিপল টিচার নেওয়ার একমাত্র উদ্দেশ্য যে 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 যেটাতে স্পেশালাইজ আপনি যেন তার কাছ থেকে ওই ইনফরমেশনটা পান ইনশাল্লাহ। ঠিক আছে, সো হোপফুলি আপনারা জয়েন করতে পারেন। আরেকটা কোশ্চেন করছে যে এটা শেষ করে আমরা বিদায় নিচ্ছি, যে আপনাদের ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা নিয়ে। আচ্ছা, ব্যাক এন্ড ডেভেলপমেন্টে আমাদের দুইটা কোর্স আছে। যেটা অনলাইনে, সেটার নাম হলো এআই বেসড ওয়েব ডেভেলপমেন্ট। সেখানে আসলে আমরা এআই ডেভেলপমেন্টটা শিখাই না, ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা ফোকাস থাকে, আর এআই এপিআইটাকে ইন্টিগ্রেশন করে ডিপ্লয় কিভাবে করতে হয় এটা দেখাই। আর যেটা অফলাইনে, সেখানে আমরা ব্যাক এন্ড প্লাস এআই দুইটাকেই আমরা একদম ভালোভাবে শিখাই ইনশাল্লাহ। সো আপনি আমাদের ওয়েবসাইটে গেলে আমাদের innovativeSkillsBee.com আপনি মডিউলটা দেখতে পারবেন। আমি ইনশাল্লাহ ওয়েবসাইটের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিচ্ছি। তো কমেন্টে আমি দিয়ে দিলাম। আর আপনাদের উদাহরণ, সাইন্টিফিক উদাহরণগুলো আনলে ভালো হয়। ওকে, থ্যাংক ইউ ফর দ্য রিকমেন্ডেশন। আপনি যখন আমাদের কমিউনিটিতে আসবেন, আমাদের আলহামদুলিল্লাহ যে রিসার্চ কাজগুলো হয় অনেক ভালো কাজ হচ্ছে, এবং আমরা দেশি কোলাবোরেশন সাথে আমরা হলো আমাদের সৌদি আরবের একটা ইউনিভার্সিটির সাথে বিভিন্ন সাইন্টিফিক রিসার্চ ওয়ার্ক করি। ঠিক আছে, এবং ওখান থেকে আমরা বিভিন্ন ফান্ড পাই, আমাদের পেপার পাবলিকেশন ফি। ঠিক আছে, সো অনেক সময় আমাদের পেপার একসেপ্ট হলে পেপার থেকে ইনসেন্টিভ, ঠিক আছে, এগুলো সব আমাদের ওই ফান্ড থেকে দেওয়া হয়। সেইভাবে আমরা ধরেন যে সাইন্টিফিক ওয়ার্কগুলোর ক্ষেত্রে, রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে আমরা হেল্প করে থাকি। তো আপনি যখন আমাদের মেশিন লার্নিং কমিউনিটিতে জয়েন হবেন, আপনি ইচ্ছা করলে আমাদের গাইডেন্সে থেকে এই রিসার্চ ওয়ার্ক করতে পারবেন। এবং এই রিসার্চ ওয়ার্ক গাইডেন্স কিন্তু এটা যে আপনি কিন্তু আপনার কাজ আমি করে দিব না, আপনার কাজ আমরা করে দিব না, আমরা আপনাকে গাইড করব। আপনাকে সময় মতো করতে হবে। যেমন আমাদের যে সৌদি আরবের যে ক্লায়েন্ট আছে, যেখান থেকে ফান্ড আসে, সেখানে আমাদের এখন বর্তমানে প্রায় 7টা টিম কাজ করতেছে। 7টা টিম বলতে পারেন প্রায় 17-18 জনের মতো। সো এই 7টা টিম কি হয়, যে এই 7টা টিম কিন্তু ধরেন যে প্রতিটা মিটিং এ রাত 11:30 থেকে রাত 2টা পর্যন্ত ক্লায়েন্টের সাথে মিটিং করে। ঠিক আছে, এই রিসার্চ ওয়ার্ক নিয়ে। আপনার কি এই ডেডিকেশন আছে? আপনার যদি এরকম ডেডিকেশন থাকে রিসার্চ ওয়ার্কে, আপনি ইনশাল্লাহ ওয়েলকাম। আপনি ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আলহামদুলিল্লাহ অনেকেই পেপার পাবলিশ করতেছে। আমাদের আমাদের 3টা পেপার এখন আন্ডার রিভিউ আছে। আল্লাহ যদি চায় ইনশাল্লাহ একসেপ্ট হবে। ঠিক আছে, সো এটাই আর কি। সো আশা রাখি সকলেই এনজয় করেছেন। থ্যাংক ইউ সুখদেব দত্ত ভাই, রাসেল ভাই। ঠিক আছে, এবং সবাইকে ধন্যবাদ। 11:30 বেজে গেছে। আশা রাখি সবাই সাথে ইনশাল্লাহ একটা ইন্টারেক্টিভ সেশন হয়েছে। তো আমাদের প্রায় এরকম ওয়েবিনার হয়ে থাকে। আমাদের কোঅর্ডিনেটর আপনার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবে আপনি কোর্সে ইন্টারেস্টেড কিনা আমাদের সাথে জয়েন করা নিয়ে। আর বিজয় দা, হ্যাঁ, পেপার পাবলিশে আসলে আপনি যদি জার্নাল পাবলিশ করেন, ঠিক আছে, আপনি যদি ধরেন যে ফ্রি জার্নাল আছে, ফ্রি জার্নালে যেটা হয় যে অনেক সময় লাগে, ওখানে পেমেন্ট লাগে না। আবার আপনি যদি ওপেন অ্যাক্সেস জার্নালে করেন, ওখানে অবশ্যই পেমেন্ট লাগে। লাইক আপনি যদি ফর এক্সাম্পল IEEE এ করেন, আমি যদি দেখি IEEE এখন ফি কত। তো এখন প্রায় $2075। ঠিক আছে, $2075, প্রায় আপনার 2 লাখ টাকার উপরে, তাই না? তো এই ফান্ডগুলা আমরা চেষ্টা করি আর কি বিভিন্ন জায়গা থেকে অ্যারেঞ্জ করার। ঠিক আছে, বাট পেপার পাবলিশের আগে তো আপনাকে পেপারটা রেডি করতে হবে, দিস ইজ দ্য ফ্যাক্ট। ঠিক আছে, তো পেপারটা আপনাকে রেডি করতে হবে কষ্ট করে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ আব্দুল কাইম ভাই। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ সুখদেব, থ্যাংক ইউ রাসেল।